আম, আচ্ছা, যে সারফেস টেনশন থাকে এবং হচ্ছে গিয়ে মানে আপনার হচ্ছে কোহেশনের ফলে পানির কণাগুলো একজন আরেকজনকে আকর্ষণ করে কাছাকাছি চলে আসে। আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে পানির পৃষ্ঠে যে আমাদের পৃষ্ঠটান বা সারফেস টেনশন যেটা আছে, সারফেস টেনশনের কারণে আমাদের যখন আমরা টেবিলের পর একটা পানি, একটু পানি পরে দেখবেন যে পানিটা আসলে চলে এরকম উঁচু হয়ে থাকে, একটু উঁচু হয়ে থাকে। মূলত কি এখানে কোহেশনটা আছে, পানি কণাগুলোর মধ্যে আকর্ষণ বেশি, বাতাসের সাথে আকর্ষণ কম। তো এখানে একটা সারফেস টেনশন হয় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, আপনারাও জানেন। তো মূলত এই ড্রপলেট গুলো যখন ঘনীভূত হয় তখন কাছাকাছি চলে আসে, এদের ওয়েট যখন বেড়ে যায় তখন এটা কি করে আমাদের প্রিসিপিটেশন আগে আকারে আমাদের কোথায় চলে আসে, মূলত আমাদের এই ভূপৃষ্ঠে আবার ফিরে আসে আর কি, প্রিসিপিটেশন আকারে। তো এখানে আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে ইভাপো ট্রান্সপিরেশন। ইভাপো ট্রান্সপিরেশন বলতে কি বুঝি আমরা, এটা পরে আলোচনা করবো, তারপরে একটু আইডিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে কি, আমাদের ইভাপোরেশন মানে কি, সারফেস থেকে পানিটা কি হবে, ইভাপোরেশন হবে। আর ট্রান্সপিরেশন মানে কি, গাছ তার যে রুট আছে, রুটের মধ্যে দিয়ে কিছু পরিমাণে পানি কি করবে, অ্যাবজর্ব করবে। এই টোটাল পানিটাই কিন্তু গাছের নিজস্ব গ্রোথের জন্য ব্যবহার করা হয় না। কিছু পরিমাণে পানি কি হয়, গাছের যে পাতাগুলো আছে, পাতার যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এগুলোর মাধ্যমেও কিন্তু ইভাপোরেশন হয়ে মূলত কি হয়ে যাচ্ছে আমাদের, আবার আমাদের যে ওয়েদারে আছে ওয়েদারে ফিরে আসে। তো এটাকে মূলত ইভাপো ট্রান্সপিরেশন বলে। তো মূলত এই সাইকেলটা বলতে আমরা যেটা বুঝতেছি, প্রথমে আমাদের কি হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার যেটা ছিল বা সারফেস ওয়াটার যেটা ছিল সেটা কি হবে, আমাদের ইভাপোরেশন হবে, ইভাপোরেশন হয়ে কনডেনশন হবে। তার পাশাপাশি আমরা যদি এখানে খেয়াল করি, যে আমাদের এখানে খেয়াল করেন, এই জায়গাটা যদি আপনি খেয়াল করেন যে এটা সারফেস ওয়াটার, এটা ইভাপোরেশন হচ্ছে, আবার ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে, এগুলো সবই উপরে যাচ্ছে। যাওয়ার পরে এটা কি হচ্ছে, আবার যখন ফ্রিজ টেম্পারেচারে আমাদের তাপমাত্রা চলে আসে তখন এর ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে প্রিসিপিটেশন আকারে কি কোথায় পড়তেছে, আবার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে পড়তেছে। আবার এই যে বেসিনটা আছে বা ওয়াটার শেড বলতে পারেন, এই বেসিন বা ওয়াটার শেডে পানিটা পড়ার পরে এটা হচ্ছে যে পাশে গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচে ঢাল বরাবর আবার কোথায় চলে আসে, আমাদের ওশানে বা সমুদ্রে আমাদের পানিটা চলে আসে। তো এই যে ঘটনা পুনরাবৃত্তি হওয়া, এটা হচ্ছে সাইকেল। ওয়াটার মানে সাইকেল বলতে কি বোঝায়, যে একই ঘটনা মানে একটা জিনিসকে আমি বারবার ওই একই ভাবে ব্যবহার করতেছি। যেমন আমাদের রিসাইকেল প্রসেস যেটা বলি, যেমন যেমন হচ্ছে এখন হয়তো বা জানেন যে আমাদের যে ওয়েস্টেড বোতলগুলো আছে, এই বোতলগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের মানে আর্টিফিশিয়াল ফাইবার বানানো হয়, যে বিভিন্ন ধরনের বালিশ অথবা কমফোর্টার যেগুলো পাওয়া যাচ্ছে বাজারে, এগুলোর ভিতরে যে উলটা থাকে, এই উলটা কিন্তু আসলে সবই হচ্ছে ওই যে আপনার যে ওয়েস্টেজ বোতলগুলো আছে, এই বোতলগুলো দিয়ে তৈরি করে। আমি দুইটা ইন্ডাস্ট্রি ভিজিট করছি এবং দেখছি যে আসলে এই বোতলগুলো থেকে এমন ভাবে উলটা তৈরি করে, আপনি যদি হাত দিয়ে নাড়ে দেখেন মনে হবে না যে এটা আর্টিফিশিয়াল উল বা একটা বোতল থেকে, ওয়েস্টেজ বোতল, প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হয়েছে। তো এই রিসাইকেল, ওই ওই যে যেমন একটা জিনিসকে আমরা রিসাইকেল বলতে পারলে আমরা অন্যভাবে ব্যবহার করলাম, এখানে বলতে সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল মানে কি, ওই একই ঘটনাটা পুনরাবৃত্তি হবে। তো এই চিত্রটা খুবই ভালোভাবে আয়ত্তে রাখবেন। গাছ তো আপনাকে এত সুন্দর করে রঙও করা পেন্সিল নিয়ে যাবে না, জাস্ট সিম্পল আকারে গ্রাউন্ড ওয়াটার, যেমন আমরা যেটা প্র্যাকটিস করতাম, এরকম ধরেন যে এরকম একটা পাহাড় আছে, এখানে একটা সমুদ্র আছে, তারপরে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এখানে একটা গাছ আছে। এভাবে আঁকবেন, এখানে এই যে সুন্দর করে আকাশ আঁকে দিবেন, কালারটা চেঞ্জ করবেন, এটা আকাশ আঁকবেন। তারপর এখান থেকে এটা এটা লিখে দিবেন, এটা হচ্ছে একটা সমুদ্র। তারপর এটা হচ্ছে গাছ। টি লেখার দোকান, এখান থেকে কি হচ্ছে, ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে। এখান থেকে কি হচ্ছে, শুধু ইভাপোরেশন হচ্ছে। তারপর ধরেন যে এই জায়গাগুলোতে এভাবে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে কি করবেন, এখান থেকে দেখাবেন যে এটা হচ্ছে সারফেস ওয়াটারটা আমাদের কোথায় যাচ্ছে, ওখানে ফিরে যাচ্ছে। তারপরে এইখানে এভাবে কিছু অ্যারো দিয়ে দেখাবেন, যেটা দিয়ে বুঝাবেন সেটা হচ্ছে কি আমাদের ইনফিল্ট্রেশন হচ্ছে, অর্থাৎ আমাদের গ্রাউন্ড ওয়াটারের পানিটা রিচার্জ হচ্ছে। আবার এর একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পরে আরো যদি বেশি গভীরে পানি যায়, এটাকে বলে ডিপ পার্কুলেশন, নিচে দেখাবেন যে ডিপ পার্কুলেশন হচ্ছে। এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করবেন আর কি, এখানে চিত্রটাও দেখাচ্ছে। তবে মনে রাখবেন যে পানিটা ইনফিল্ট্রেশন হয় ইকুইফায়ারের মধ্যে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে আনকনফাইন ইকুইফায়ার। এই ইকুইফায়ারের পানিটা কিন্তু মানে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড দিয়ে আমাদের কি হয়, আবার মুভমেন্ট হয়, মুভমেন্ট হয়ে আবার কিন্তু এই সমুদ্রে গিয়েও মিশে যায় আর কি। তো হচ্ছে এই ব্যাপার, আপনারা জাস্ট সিম্পল আকারে একটা গ্রাউন্ড এঁকে এখানে গাছ টাছ দিয়ে বাস, এই যে পয়েন্ট গুলো আছে, একটা সূর্য অবশ্যই আঁকতে হবে। যদি আমাদের ইভাপোরেশন আপনি দেখাতে চান, ইভাপোরেশনের জন্য তো আর আপনি ওই পৃথিবীর তলার মধ্যে আগুন লাগাই দেন নাই। এই আগুন লাগানোর কাজ করতেছে কি, সূর্য করতেছে, সূর্য তাপমাত্রা দিবে, সেই তাপমাত্রা থেকে মূলত মানে ইভাপোরেশনটা হবে এবং ইভাপো ট্রান্সপিরেশন দুইটাই হবে। তাতে সূর্যও লাগবে, এরকম করে একটা সূর্য আঁকে দিবেন আর কি। এ হচ্ছে মূলত যে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেলটা আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এখানে বলি এখানে আপনাদের হচ্ছে এইগুলা মূলত পয়েন্ট আকারে বলতে হয়, মানে সবচেয়ে বেস্ট হয় যে একদম ঢালাও, অনেকে কি করে ঢালাও লিখতে থাকে, ছবিটা আঁকে নিচের দিকে লিখতে থাকে না, ওভাবে না করে আপনি জাস্ট যে বিষয়গুলো জানেন ওইগুলো আপনি নিজের ভাষায় এভাবে দুই তিনটা পয়েন্ট আকারে লিখে দিলে বিষয়টা স্যারদের কাছেও খাতা কাটতে সুন্দর হবে, আপনারও লিখতে বেশি কষ্ট হবে না। ইভাপোরেশন বলতে কি বলছি, ওয়াটার ফ্রম হচ্ছে ওসান, লেক
রিভার টার্ন ইনটু এ ওয়াটার ভেপার ডিউ টু দা হিট অফ দ্য সান, অর্থাৎ এই হিট অফ সানের কারণে আমাদের ইভাপোরেশনটা হচ্ছে। তারপর কনডেনশন বলতে কি বোঝায়, আমরা এটা ঘনীভূত কিভাবে হচ্ছে, যখন পানিটা হচ্ছে ফ্রিজ টেম্পারেচারে চলে যায়, অ্যাটমসফিয়ারটা কুল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন আমাদের মূলত কি হয়, কনডেনশন হয়। তারপর হচ্ছে আবার এই এই যে এই ঘনীভূত যে কণাগুলো আছে এগুলা কাছাকাছি আসলে কি হয়, এটা এটা ড্রপলেট আকারে, রেইন আকারে, স্নো আকারে, সিল্ট আকারে অথবা হেইল আকারে মূলত ভূপৃষ্ঠে পতিত হয়। ইনফিল্ট্রেশন বলতে কি বুঝি, যে পানিটা হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ডের নিচের দিকে গ্র্যাভিটি ফোর্সের কারণে নিচের দিকে সয়েলের ভয়েড দিয়ে ভিতরে প্রবেশ করে, সেটাকে আমরা মূলত ইনফিল্ট্রেশন বলি। আর রান অফ বলতে কি বুঝি, সয়েল সার্ফেসে যে পানিটা মূলত মুভ করে আমাদের যে কোনো একটা হচ্ছে ওয়াটার বডি, সেটা রিভার হতে পারে, সেটা হচ্ছে ওসান হতে পারে, সেটা হচ্ছে আপনার কোন একটা রিজার্ভার হতে পারে, সেই জায়গায় যায় যে জমা হয় যে প্রসেসে, সেই প্রসেসটা মূলত হচ্ছে রান অফ। আর এটা কি বলছে, ট্রান্সপিরেশন বলতে কি বুঝি, ট্রান্সপিরেশন বলতে হচ্ছে ওই যে গাছ যে পানিটা নেয় তার গ্রোথের মানে তার ফিজিক্যাল গ্রোথের জন্য যেটুকু পানি লাগে ওইটুকু বাদে যে পানিটা আবার ওয়েদারে ছেড়ে দেয়, সেটা মূলত হচ্ছে এখানে ট্রান্সপিরেশন বলতেছে। এটাই মূলত হচ্ছে একটা, এটা বলছে যে সার্কুলার মেনটেন টু দ্য লাইফ অফ দ্য আর্থ অ্যান্ড ব্যালেন্সিং দ্য ইকোসিস্টেম, ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করে এই এই প্রসেসের মাধ্যমে আর কি। ঠিক এভাবে পয়েন্ট আকারে লিখবেন, হয়তো যে খাতা কাটবে তার জন্য পড়তে সুবিধা হবে এবং আপনারও লিখতে বেশি কষ্ট হবে না। ওই ঢালাও আকারে মানে রচনার আকারে লেখার দরকার নাই, জিনিসটা ভালো দেখা না। তো অনেক জায়গায় এটা সালে আসা প্রশ্ন, যে জাস্ট খালি প্রশ্নটা যেটা করছিল সেটা হচ্ছে কি আমাদের হাইড্রোলজিক প্রসেসটা কি, জাস্ট নামগুলো লিখে দিতে বলছিল। এটা 1-2 মার্কের হয়তো প্রশ্ন ছিল, যে যে প্রসেস গুলো আমাদের হয় আর কি একটা হাইড্রোলজিক্যাল সাইকেলে, ওই প্রসেস গুলা। ওই এই প্রশ্নটাই কিন্তু আবার দেখবেন বুয়েটে কোনো একটা পরীক্ষার মধ্যে আমি পাইছিলাম, সেটা হচ্ছে চিত্র আঁকতে বলছিল আর প্রসেসের নামগুলো লিখতে বলছিল। তো যদি নাম লিখতে বলে সেখানে আর কিন্তু আর ব্যাখ্যা করার দরকার নেই, জাস্ট নামগুলো লিখে দিবেন তাইলে হয়ে যাবে। তারপর আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এই যে দেখতেছেন এটা তিতাস গ্যাসে আসছিল, সেটা হচ্ছে মূলত আমাদের এখানে যেটা আসছিল যে আমাদের ইভাপোরেশন আর ইভাপো ট্রান্সপিরেশন বলতে আপনি কি বুঝেন এটা, আপনার ডেফিনেশনটা লিখতে বলছিল। আর এক জায়গায় ছিল এটা পরীক্ষার মধ্যে পার্থক্যটা লিখতে বলছিল, যে আসলে আপনি এই দুটা মানে এই দুটো ওয়ার্ড দিয়ে আসলে কি বুঝেন আর কি। তো দেখেন ইভাপোরেশন বলতে কি বলছে, যে আমাদের বলছে ইভাপোরেশন ইজ এ প্রসেস বাই হুইচ ওয়াটার চেঞ্জ ফ্রম দ্য লিকুইড টু দ্য গ্যাস অর ভেপার, টিপিক্যালি ফ্রম দ্য সারফেস লাইক হচ্ছে ওসান, লেক অর রিভার। অর্থাৎ সরাসরি আম, যে আমাদের আর্থ সারফেস আছে, আর্থ সারফেসে যে আমাদের ওসান থাকে, রিভার থাকে বা লেক থাকে, এইগুলা থেকে পানিটা সরাসরি বাষ্প আকারে যে আমাদের ওয়েদার বা অ্যাটমসফিয়ারে চলে যাওয়ার যে প্রসেসটা, সেটাই মূলত হচ্ছে কিন্তু ইভাপোরেশন। এখানে এখানে প্লান্টের কথাটা আসবে না আগে। আর যখন ইভাপোট্রান্সপিরেশন আসবে তখন এখানে যেটা বেসিক্যালি আসবে সেটা এখানে প্লান্টের কারণে, মানে প্লান্টের যে পাতার যে ছিদ্র থাকে এই ছিদ্রের মাধ্যমে যে পানিটা বের হয়ে যায়, এইটাই মূলত এখানে ইভাপোট্রান্সপিরেশন বলছে। দেখেন ইভাপোট্রান্সপিরেশন ইজ দ্য কম্বাইন্ড প্রসেস অফ ইভাপোরেশন ফ্রম দ্য ল্যান্ড, এই যে ল্যান্ড থেকে ইভাপোরেশন হবে, পাশাপাশি এখানে কি আরেকটা নতুন ভাবে আসবে, যে সেটা হচ্ছে কি উইথ দ্য ট্রান্সপিরেশন অফ ওয়াটার ফ্রম প্লান্ট। তার মানে ধরেন যে এটা একটা প্লান্ট, এই প্লান্টের রুটে আমরা কি করি, আমাদের ইনফিল্ট্রেশন হয়ে এখানে ধরেন যে পানি আসে জমা হলো, এই পানিগুলোকে কি করবে, সে হচ্ছে ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য কি করবে, পানি সে কি করবে আমাদের এই রুটের মাধ্যমে শোষণ করবে। তো এখন এর এর উপরে যে গাছের ছাল থাকে, এই ছাল দিয়ে এই পাতায় পৌঁছাবে। এখন পাতা তো কি করবে, তার খাদ্য প্রক্রিয়াকরণের জন্য যেটুকু পানি দরকার সেইটুকু শুধু ইউজ করবে। এখন বাকি পানিটা কি করে, আপনারা দেখছেন হয়তো বা অনেক জায়গায় এরকমও দেখায় যে আপনার ওই যে কি বলে ওটা, সাইন্টিফিক যে গ্লাস গুলো আছে, জুম করে দেখলে দেখা যায় যে প্রত্যেকটা গাছের পাতার মধ্যে একদম অনেক ছোট ছোট ছিদ্র আছে, অনেক ছোট ছোট ছিদ্র আছে। তো এইগুলা দিয়ে টেম্পারেচার ঢুকে আমাদের কি হয়, মানে ট্রান্সপিরেশন, অর্থাৎ এখান থেকে যে অতিরিক্ত পানিটা আছে এটা কি আবার ওয়েদারে ফিরে আসে। তাই ইভাপো ট্রান্সপিরেশন মানে এখানে দুইটা জিনিসকে বোঝাচ্ছে। তাহলে আমাদের এখানে আমি যদি ইটি বুঝি, তাহলে এখানে যেটা আসবে ইভাপোরেশন প্লাস হচ্ছে কি ট্রান্সপিরেশন, এই দুইটা জিনিস এখানে আসবে, এই দুইটা যোগফলটাকে আমরা ইভাপো ট্রান্সপিরেশন বলবো আর কি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এটা এমসিকিউ আকারে আসে, যে ইভাপো ট্রান্সপিরেশন বলতে আমরা কি বুঝি, আসলে আমরা কোন কোন দুইটা, এখানে যোগফল ভিন্ন ভিন্ন জিনিসের যোগফল দেওয়া থাকবে আর কি। তো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু ফ্যাক্টর এফেক্টিং, আসলে কি কি ফ্যাক্টর গুলো আমাদের ইভাপোরেশন কে এফেক্ট করে এই বিষয়টা এখানে বলা হয়েছে, যে আমাদের টেম্পারেচার যদি রাইজ হয় তাহলে ইভাপোরেশনের পরিমাণ বাড়বে, কমলে হচ্ছে আমাদের হচ্ছে আপনার হচ্ছে ইভাপোরেশনের পরিমাণটা কমে যাবে। হিউমিডিটি, ওয়েদারে কিরকম ময়েশ্চার আছে, উইন্ড স্পিডের উপরেও ইভাপোরেশনটা ডিপেন্ড করবে। তারপর হচ্ছে সারফেস এরিয়া, এবং সারফেস এরিয়াটা কত বড় এবং ওইখানে কতটুকু জায়গায় ধরে আমাদের হচ্ছে ওয়াটার শেড আছে, সেই জিনিসটার উপরেও কিন্তু আমাদের এই ইভাপোরেশনটা ইয়া করে। এখন আপনি যদি সাহারা মরুভূমিতে ইভাপোরেশনের কথা চিন্তা করেন তাহলে তো আর আম, ওই এখন বাংলাদেশে যে পরিমাণ ইভাপোরেশন হয়, ওই সাহারা মরুভূমিতে তো ওরকম ইভাপোরেশন হবে না, কারণ ওইখানে
পানির পরিমাণটা খুবই কম, এবং আপনার ওই সারফেস এরিয়াটা অনেক বড় হওয়ার ফলে ওখানে দেখবেন যে ওয়াটার বডি নাই। তো ওয়াটার বডি না থাকলে তো ইভাপোরেশন হওয়ার সম্ভাবনা নাই। এবং এয়ার প্রেশার, ওয়াটারের স্যালিনিটি কেমন, তারপর হচ্ছে কি সোলার রেডিয়েশন কেমন, এই বিষয়গুলো এখানে আসে। হিউমিডিটি ইফেক্ট কিভাবে করে, মানে হিউমিডিটি ইফেক্টটা যদি আমরা সহজ করে বুঝি, যেমন হিউমিডিটি ইফেক্ট বলতে কি বুঝি, বাতাসে কতটুকু জলীয় কণা আছে এটা। এখন বাতাসে যদি জলীয় কণার পরিমাণটা বেশি থাকে, তাহলে আমাদের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার আপনারা দেখবেন যখন আমাদের মানে ওয়েদারে ভাই হিউমিডিটি বেশি থাকবে। শীতকালে যেমন ওই যে ইয়া জামা কাপড় শুকাইতে চায় না, ওই রকম আর কি কাহিনীটা। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই তো সুন্দর, ভালো কথা বলছেন। আমি আরেকটু ভালো করে বলি, দেখেন যখন হিউমিডিটি বেড়ে যায় ওয়েদারে, তখন দেখবেন যে সূর্যের তাপমাত্রা নাই, কিন্তু তারপরে দেখবেন যে সবচেয়ে বেশি গরম লাগে ওই সময়, এবং গা মানে ভ্যাপসা একটা গরম লাগে। তার মানে ওয়েদারে হিউমিডিটির পরিমাণটা বেড়ে গেলে ইভাপোরেশন পরিমাণটা কমে যায়। হিউমিডিটি যদি কম থাকে মানে ল্যাক আছে, কথা বুঝেন যে আমার একটা ওয়েদারের মধ্যে জলীয় কণার ল্যাক আছে, তাহলে কি হবে আমাদের মূলত এই ল্যাকের পরিমাণ, মানে ল্যাকটাকে পূরণ করার জন্য কি করবে মূলত আমাদের ইয়া থেকে, ওয়াটার বডি থেকে বেশি পরিমাণে পানি ইভাপোরেশন হবে আর কি। আহ আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের যে টপিক গুলা ছিল এইগুলা। তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কি আসতেছে, ইফেক্ট অফ ইভাপো ট্রান্সপিরেশনটা কি 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 বিষয়ের উপর ইফেক্ট আছে। তো এখানে বলতেছে কি আমাদের প্লান্ট গ্রোথ স্টেজ, অর্থাৎ আমাদের এখানে ট্রান্সপিরেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। ইভাপোরেশন তো এই ঘটনাগুলোর কারণেই হয়। তারপর আমাদের ট্রান্সপিরেশন যদি বলি, যে প্লান্ট গ্রোথ স্টেজ, প্লান্টটা কোন গ্রোথে আছে, অর্থাৎ প্লান্ট ছোট হলে তার গ্রোথ স্টেজ কম, সেখানে ট্রান্সপিরেশন কম হবে। পার্সেন্ট অফ সয়েল কভার, সয়েল কতটুকু পার্সেন্টেজ ওই ওই গ্রোথ, মানে এই রুটটা কতদূর পর্যন্ত আছে, ছড়াই ছিটায় আছে এইগুলা। তারপর হিউমিডিটি, টেম্পারেচার, উইন্ড, এগুলো তো বুঝছেন। সোলার রেডিয়েশনটা কিরকম, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। একটু মনে রাখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না, জাস্ট মনে রাখবেন আর কি। আচ্ছা, আমরা এখানে দুইটা জিনিস একটু দেখবো, সেটা হচ্ছে প্রথমে কি বলছে পটেনশিয়াল ইভাপোরেশন। পটেনশিয়াল ইভাপোরেশন বলতে আমাদের কি বলছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট ওয়াটার, অর্থাৎ মানে ওয়েদারে সর্বোচ্চ কতটুকু পানি, ম্যাক্সিমাম মানে এখানে অপটিমাল একটা কথা বলা আছে দেখেন। যে একটা ওয়েদার, আপনারা এটা পড়ছেন মনে হয় ফিজিক্স এর মধ্যে, একটা চ্যাপ্টার ছিল, হিউমিডিটির একটা চ্যাপ্টার ছিল, আমার এখন চ্যাপ্টারটার কথা মনে নাই। একটা স্কেলের মাধ্যমে আমরা ওয়েদারে হিউমিডিটি কেমন সেটা কিন্তু পরিমাপ করতাম। তো এই ভাই আহ, ইন্টারের ওই যে সেকেন্ড পেপারে হ্যাঁ 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 তাপমাত্রার একটা চ্যাপ্টার আছে যে, হ্যাঁ, ওটাতে আর কি ওইখানে হিটের, ওইখানে আছে আর কি, হ্যাঁ, সেকেন্ড ওইখানে পেপার। আর কি ওই যে যেমন কপ ছিল ফ্রিজের, এবং হচ্ছে যে ওই যে আমরা যেমন হিউমিডিটি 40 থেকে 50 হয়ে গেলে তখন হচ্ছে যে এটা আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যাইতো। মানে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এর এটা সুন্দর, বিষয়গুলো হ্যাঁ, আর কি। এই হ্যাঁ, চ্যাপ্টারটার কথাই বলছি আমি আর কি। ওইখানে জি ভাই। আসা মানে ওই ওই চ্যাপ্টারটাতে পড়লে আপনারা এই জিনিসটা মানে বুঝে যাবে। পটেনশিয়াল ইভাপোরেশন বলতে আপনার মূলত ওয়েদারে যদি ল্যাকের পরিমাণ বেশি থাকে, তাহলে দেখবেন যে ওয়েদারের সর্বোচ্চ সে যতটুকু পর্যন্ত হিউমিডিটি মানে গ্রহণ করতে পারে, এটা আরো ভালো করে বোঝা যায়। যেমন আমরা যেটা বলি সেডিমেন্টেশন, এবং হচ্ছে আমাদের আপনার হচ্ছে যে একটা রিভারের বেডের মধ্যে যে সেডিমেন্টেশন আসে, আমাদের কি হয় এখানে যে জমা হয়, অথবা এখান থেকে যে আমাদের সেডিমেন্টেশন গুলো চলে যায়, এইটার রেটটা কিরকম হয় আসলে যদি আমাদের ইয়াতে মানে একটা রিভারের ক্যারেক্টারসে হচ্ছে এরকম, সে যতটুকু সেডিমেন্ট ক্যারি করতে পারবে ওই রিভারটা, সে অ্যাট এনি হাউ সে হয় বেড থেকে ওই সেডিমেন্ট ক্যারি করে নিয়ে যাবে, অথবা বাইরে থেকে নিয়ে আসবে। এখন দেখেন যে বাইরে থেকে যদি সেডিমেন্ট বেশি না আসে, তখন মূলত সে কি করবে, তখন এই রিভার বেড থেকে সেডিমেন্ট ক্যারি করবে। আর যদি দেখে যে তার যতটুকু ক্যারি করার ক্ষমতা তার থেকে বেশি পরিমাণে যে সেডিমেন্ট আসে, তখন সে কি করবে মূলত সেডিমেন্ট গুলো এই রিভার বেডের মধ্যে জমা করতে থাকবে আর কি। হ্যাঁ, তো এই সেম প্রসেসটা, এই পটেনশিয়াল ইভাপোরাসপিরেশন বলতে এটাকে বোঝায় যে একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে ওই অপটিমাল কন্ডিশনে কতটুকু পর্যন্ত সেই ইভাপোরেশন গ্রহণ করতে পারবে, সেটাকে মূলত পটেনশিয়াল ইভাপোরেশন বলে। তারপর চলে আসলে আমাদের কনজাম্পটিভ ইউজ। কনজাম্পটিভ ইউজ বলতে গাছ নিজে গ্রোথের জন্য যতটুকু পানি ব্যবহার করে থাকে ওইটাকে বলা হয় কনজাম্পটিভ ইউজ। এটা আপনি ইরিগেশনের ক্ষেত্রে আমাদের কনজাম্পটিভ ইউজ ক্যালকুলেশন করার একটা চ্যাপ্টারে আছে, এবং এখানে কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট, দেখবেন যখন ওটা পড়ানো হবে তখন ওখানে হয়তো বা এই জিনিসগুলো জানতে পারবেন। তো কনজামটিভ ইউজ, এখন যেটা মনে রাখবেন, কনজামটিভ ইউজ বলতে মূলত বোঝায় যে আমাদের মূলত একটা গাছ তার নিজস্ব গ্রোথের জন্য যতটুকু পানি দরকার, এবং সেই পানি যতটুকু পানি ব্যবহার করে, সেটাই মূলত ওই ব্যবহৃত পানিটাকে কনজামটিভ ইউজ বলে ব্যবহার করা হয়। এটা প্লান্টের গ্রোথের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়। আদার্স কোথাও কিন্তু এই কনজামটিভ ইউজটা ব্যবহার করেনি। কিন্তু এই কনজামটিভ ইউজ আবার দেখবেন যে ট্রান্সপোর্টেশনের মধ্যে কনজামটিভ গ্রেড আছে, এই টাইপের কিছু জিনিস আছে। ওটা হচ্ছে ওভাবে আলাদা, ওটা পড়ছেন হয়তো বা, যে আমাদের কনজামটিভ গ্রেডের মধ্যে কতটুকু গ্রেড আমরা কমাতে পারবো, এই টাইপের একটা জিনিস সাইদুল পড়াইছে মনে হয় আপনাদেরকে, আমাদের যদি মনে পড়ে।
তারপর আসেন ট্রান্সপিরেশন, আমি পড়াইলাম। ইনফিল্ট্রেশন তো বললামই, মূলত গ্র্যাভিটি ফোর্সের কারণে সয়েলের ভয়েডের মাধ্যমে পানি নিচের দিকে প্রবাহিত হওয়া, অর্থাৎ গ্রাউন্ডের ভিতরে যাওয়াটাকে মূলত আমরা ইনফিল্ট্রেশন বলা হয়ে থাকে। এখন আসে ওয়াটার বাজেট ইকুয়েশন। এটা একটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ওয়াটার বাজেট ইকুয়েশন। বাজেট মানে তো বুঝেন, যেমন আমাদের একটা বাজেট থাকে, আয় ব্যয়ের পরিমাণ, অর্থাৎ আমি এই 23-24 অর্থ বছরে কত টাকা আয় করব, কত টাকা ব্যয় করব, এটার উপর একটা সমীক্ষা তৈরি করে মানে একটা রুলস জারি করা হয় যে আমাদের এত টাকা আয় হবে, এত টাকা ব্যয় হবে, এই জায়গা থেকে আয় হবে, এই জায়গা থেকে এই জায়গাগুলোতে আমরা ব্যয় করব, এত পার্সেন্ট ব্যয় করবো। তো ওয়াটার বাজেট ইকুয়েশন মানে সেম, আমার কতটুকু ওয়াটার ইনপুট হলো আর কতটুকু ওয়াটার আউটপুট হলো, এই ইনপুট আউটপুটের মধ্যে কতটুকু ওয়াটার আমাদের স্টোরেজ হলো বা জমা থাকলো, সেটাই মূলত হচ্ছে আমাদের যেটা বলতেছে আমাদের এই যে ওয়াটার বাজেট ইকুয়েশন আর কি। যদি আমরা বলতে চাই, এটাকে আমাদের মূলত ওয়াটার বাজেট ইকুয়েশন হিসেবে বোঝানো হয়। ওয়াটার বাজেট ইকুয়েশন ইজ দ্য ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্যালেন্স অফ ইনপুট আউটপুট অ্যান্ড চেঞ্জিং অফ দ্য ওয়াটার স্টোরেজ ইন এচ এরিয়া স্পেসিফিক পিরিয়ড। একটা স্পেসিফিক পিরিয়ডে আসলে আমাদের কতটুকু ইনপুট হলো, আউটপুট হলো, এবং আমাদের স্টোরেজ লেভেলটা আসলে কতটুকু চেঞ্জ হলো। এখন এই জিনিসটা সবসময় এইভাবে ভাববেন না যে স্টোরেজ চেঞ্জ বলতে অবশ্যই স্টোরেজ বাড়বে, এটা কিন্তু না। এখন ডে বাই ডে কি হচ্ছে, আমাদের স্টোরেজ কমে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমাদের মূলত বিভিন্ন কারণে আমাদের যে আগে দেখবেন যে যে গ্রাম অঞ্চলে খেয়াল করলে দেখবেন যে পুকুরগুলোতে আগে 6 মাস পানি থাকতো, সেই পুকুরগুলোতে এখন কিন্তু 3 মাস পানি থাকতেছে না। কেউ কি বলতে পারবেন যে 3 মাস 4 মাস পানি থাকতেছে না, 2 মাস কমে গেল, কেন হচ্ছে এটা কি বলতে পারবেন? খেয়াল করেন, আপনি আপনার গ্রামে যদি যান তাহলে এই জিনিসটা কিন্তু হয়তো কোথাও না কোথাও দেখছেন যে এরকম একটা ঘটনা ঘটে। ভাই আগের মতো হচ্ছে আমাদের যে বৃষ্টির পরিমাণটা মানে ওইভাবে হচ্ছে না, বৃষ্টি কমে গেছে। এক মানে আমাদের প্রেসিপিটেশনটা কমে গেল রাইট। এটার তারপর জন্য। এবং হচ্ছে আমাদের যেমন তাপমাত্রা বেড়ে গেছে, এর জন্য হচ্ছে যে আমাদের ইভাপোরেশনটা বেড়ে গেছে। তো এবং যে খরা থাকে অনেক সময়, তো এর জন্য ট্রান্সপিরেশনও বেড়ে গেছে। তো এই কারণে হ্যাঁ, আসল আসল হচ্ছে পয়েন্টটাই উঠে আসে নাই ভাই, আসল পয়েন্টটাই উঠে আসে না, আর আসল হচ্ছে কথা বলছেন। আর হ্যাঁ, আমাদের হচ্ছে ইনফিল্ট্রেশন তো হচ্ছেই না। রাইট। এইটা হচ্ছে মেইন পয়েন্ট, মানে ইনফিল্ট্রেশন রেটটা কমে গেছে আর কি। মানে আপনি যদি শহর পর্যায়ে দেখেন বা গ্রাম পর্যায়ে দেখবেন, অনেক ঘর বাড়িতে এখন কি হয়ে গেছে, আমাদের কংক্রিট দিয়ে ঢালাই করা হয়ে গেছে। তার মানে মানে আমাদের, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ যেটা বলে আর কি। হ্যাঁ হ্যাঁ রাইট, ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজটা এখন আমাদের কংক্রিট দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কি হচ্ছে যে যে পুকুরগুলোতে আগে পানি থাকতো, কেন থাকতো? কারণ তার ইনফিল্ট্রেশন রেটটা কম ছিল, পানিটাও আমাদের পুকুরে থেকে যেতে পারতো। এখন দেখবেন যে আপনার যেহেতু গ্রাউন্ড কভারেজ এরিয়া বেড়ে গেছে এবং কংক্রিট দিয়ে, ফলে আমাদের কি হচ্ছে, ইনফিল্ট্রেশন রেটটা এখন নিচের দিকে বেড়ে গেছে, মানে পানির ল্যাগটা পূরণ করতে চায় ওই জায়গা থেকে। এবং কি আগেও দেখবেন যে গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় 30 ফিট 40 ফুট টিউবওয়েল দিলেই কিন্তু পানি পাওয়া যায়, তো এখন 100 ফিট 150 ফিট চলে যাওয়া লাগছে। তো এইগুলো একটা জি বড় ভাই। কারণ আর কি। হুম। ভাই এর জন্য ভাই মানে 2030-এর পরেই ভাই ঢাকার যে অনেক জায়গায় ভূমিধস হইতে পারে। মানে যে গ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে যাওয়ার জন্য যে ইয়াগুলা আর কি ফল করতে পারে, হুম। ভূমিধস। এরপর হচ্ছে যে যেমন অনেক জায়গায় পানির সংকট দেখা দিবে আর কি, আরো নিচে আর কি মোটর গুলো আবার ঢাকা ঢাকা নতুন শহরে তো করে অলরেডি সেটআপ পানির দিবে। সংকট আছে না? ঢাকা শহরে আমরা জি তো ভাই ছিলাম আছে, যে ঢাকা অলরেডি আছে। অলরেডি মানে আছে। গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন করতে করতে মানে গ্রাউন্ড ওয়াটার শেষ হয়ে গেছে মোটামুটি বলা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখি আসলে ওয়াটার বাজেট ইকুয়েশন। এই যে এখানে ডেল এসটা বলতে কি আমাদের স্টোরেজ, চেঞ্জ অফ স্টোরেজটাকে বোঝাচ্ছে। পি দিয়ে হচ্ছে প্রিসিপিটেশন, আর দিয়ে রান অফ। আমি আবার বলি, বারবার কথাটা মনে রাখবেন, এটা মানেই হচ্ছে চেঞ্জ অফ স্টোরেজ ডেল এস সমান সমান হচ্ছে কি, মূলত আমাদের ইনপুট মাইনাস হচ্ছে আমাদের আউটপুট। এই কথাটা মনে রাখবেন, এই মনে রাখলে আপনি তো নিজে যখন অঙ্কটা করবেন বা কোনো অঙ্ক যদি এই টাইপের আসে, আপনি পড়তে পড়তে বুঝে ফেলবেন যে এখানে কোনটা ইনপুট হচ্ছে আর কোনটা আউটপুট হচ্ছে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আর কি। হ্যাঁ? ভাই আমরা বিএসসি বেলায় পড়ছিলাম মনে হয় প্রেসিপিটেশন মাইনাস লস। হ্যাঁ, এটা এটা সংক্ষিপ্ত করা হয়, এটা আমরা পরে করবো। হ্যাঁ, আগে আমরা পুরোটা দেখি, কারণ আমাদের ওকে। এটা দিয়ে অঙ্ক আছে, তো এটা ওই জন্য পুরোটাই জি। দেখি আগে। তো ওকে। এখানে হচ্ছে, তাহলে কি হলো, আর আর জি থেকে আমরা যেটা বুঝাচ্ছি, জি থেকে যেটা বোঝাচ্ছে আমাদের ইনফিল্ট্রেশন ওয়াটার থ্রু দ্য গ্রাউন্ড, আর হচ্ছে ইভাপোরেশন, আর পি হচ্ছে ট্রান্সপিরেশন। তো এই যে আপনি যেটা বললেন আর কি, এই টোটালটা কি লস না, বা আউটপুট বলতে পারি না আমরা? এই টোটালটা হচ্ছে আমাদের লস, ওই জন্য অনেক জায়গায় লেখা থাকে পি মাইনাস লস। এটা আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, টি মাইনাস লস অনেক জায়গায় লেখা থাকে। কিন্তু আসলে এই এই টাইপের অঙ্ক যেহেতু আমাদের আছে, সেই জন্য আমাদের আসলে সবগুলো একটু দেখে রাখা ভালো, যাতে আমরা পরবর্তীতে এই টাইপের কোনো ম্যাথ আসলে আমাদের কাছে ওই টার্মটা আননোন মনে না হয় আর কি, তাহলে আমরা মনে রাখতে পারি। ওই জন্য এই টাইপের দেখা আমরা দেখবো, একটা অঙ্ক আছে এই টাইপের, দেখবো।
তো এখন আসি আমাদের এখানে যেটা আছে ডেপথ অফ রেইনফল। আচ্ছা, এটা তো আমরা সহজে বুঝি, আমরা যে কোনো একটা ডেপথ যদি বের করতে চাই তাহলে আমরা যদি ভলিউমকে, কোন একটা জায়গার ভলিউমকে যদি তার এরিয়া দিয়ে ভাগ করে দিই তাহলে ডেপথ পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, তাই না? অবশ্যই ডেপথ পাওয়া যাবে। তার মানে আমাদের মূলত ডেপথ অফ রেইনফল কতটুকু ডেপথ হলে, ধরেন যে আপনার এরকম একটা ল্যান্ড আছে, এরকম একটা ল্যান্ড আছে, এই ল্যান্ডের এল এটা, এটা হচ্ছে বি। আর ধরেন যে এই বৃষ্টিপাত হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের এই এতটুকু আমাদের পানি, এই এতটুকু পানি আমাদের উচ্চতা হাইট বেড়ে গেছে, এটা হচ্ছে স্মল এইচ ধরেন। তো আমি যদি আমার কাছে ভলিউম দেওয়া থাকে ওই জায়গার, ওই এরিয়াটার ভলিউম দেওয়া থাকে, তার মানে কি এই তিনটার গুণফল দেওয়া আছে। তা এটা হচ্ছে ভলিউম, ভলিউম সমান এল ইন্টু বি ইন্টু স্মল এইচ। আর এরিয়া বলতে কি বুঝবো? এরিয়া বলতে তো এই জায়গাটার এরিয়া বুঝবো। তা আমি যদি এটাকে দিয়ে মানে এল এবং বি দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে অবশ্যই কি আমরা এস পেয়ে যাবো। এটাই বলছে ডেপথ অফ রেইনফল বলতে কি ভলিউম অফ রেইনফল, কতটুকু রেইনফল হলো। এই ভলিউমটা কিভাবে আসছে? অবশ্যই এরিয়া এবং হচ্ছে কি আপনার এই এরিয়া বলতে হচ্ছে এল এবং বি গুণফলটার সাথে ওই কত কত হাইটের বা কত প্রিসিপিটেশন হলো সেটা কিন্তু আমরা বলি না। 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এই বলা হয়তো, বা 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এই যে কথাগুলো বলা হয়, এটা কিভাবে মেজার করা হয়? আমাদের বিভিন্ন রেইন গেজ আছে, আমরা জানি এই রেইন গেজ গুলো দিয়ে কি করা হয়, পরিমাপ করা হয় আর কি। তো আপনি যদি ওই আপনার যে বেসিনটা আছে, ওয়াটার বেসিন বা ওয়াটার শেড যেটা আছে, ওয়াটার শেডের যদি আপনি এরিয়া জানা থাকে, তার সাথে যদি আপনি হাইটটা গুণ করে দেন তাহলে আপনি কিন্তু বুঝে ফেলতে পারবেন যে আপনার ওই জায়গায় রেইনফলের ভলিউমটা কত। তারপরে প্রজেক্টেড এরিয়া যে জায়গাটা আছে সেই এরিয়াটা ভাগ করলে আমরা কি পাবো, আমাদের ডেপথ অফ রেইনফল পেয়ে যাবো। আচ্ছা, তারপর আসলে একটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে কি আমাদের রান অফ। এই রান অফটাকে অনেক ভাবে অনেক জায়গায় বলা হয়ে থাকে, খুব খেয়াল রাখবেন। এই রান অফ কোথাও কিন্তু সরাসরি স্পষ্ট ভাবে বলা থাকে না। এই এই কথাটা আমি এখন না, আমার এরপরেও যে কয়েকটা স্লাইড আসবে নেক্সট টপিক গুলোর পর, আমি এই জিনিসটা বারবার আপনাদের মনে করে দেবো। এবং কি আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটাকে যদি আপনি চিনতে না পারেন তাহলে অনেক সহজ সহজ অঙ্ক আপনাদের হচ্ছে করা কঠিন হয়ে যাবে, যে আপনি বুঝবেন না যে আসলে এটা রান অফ দেওয়া আছে, দেওয়া আছে রান অফ কিন্তু বুঝতেছেন না। এই রান আপটাকে কিন্তু এক্সেস রেইনফলও বলা হয় থাকে, ইফেক্টিভ রেইনফলও বলা হয় থাকে। তো মানে কোথাও বুঝবেন যদি যে এক্সেস রেইনফল, এক্সেস রেইনফল কোনটাকে বলা হয়? আমার ইভাপোরেশন হয়ে গেছে, ট্রান্সপিরেশন হয়ে গেছে, আমাদের হচ্ছে আহ যে মানে হচ্ছে মানে ইনফিল্ট্রেশন হয়ে গেছে, ডিপ পার্কুলেশন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে অবশিষ্ট যে পানিটা আছে সেটা কি হবে মূলত এক্সেস হবে, ওই এক্সেসটা কি হবে, রান অফ হবে। ঠিক আছে, ওই জন্য আমাদের এটাকে এক্সেস রান অফ বলে বা ইফেক্টিভ রেইনফলও বলে। ইফেক্টিভ রেইনফলটা কেন আমরা বলি, কারণ আমাদের স্টোরেজ কতটুকু হচ্ছে এটা মূলত আমাদের কাউন্টিং এর বিষয়। এই জন্য এটাকে ইফেক্টিভ রেইনফলও বলে। খুব ভালো আরেকটা টার্ম আছে, আমার এখন মনে পড়তেছে না, হয়তোবা যখন ফাই ইন্ডেক্স ডাব্লিউ ইন্ডেক্স পড়াবো তখন ওইটাও দেখাই দিব, ওখানে আমার লেখা আছে হয়তোবা। তো এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আমি বারবার বলি, আসলে আমি আমার জীবনে যে কয়েকটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছি সব জায়গাতে আমি রান অফ কথাটা খুব কম লেখা দেখছি, সব জায়গাতে দেখছি যে এক্সেস রেইনফল লেখা আছে বা ইফেক্টিভ রেইনফল লেখা আছে। তার মানে এটা কিন্তু রান অফ এর ভ্যালু দেওয়া আছে, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন আর কি, পরীক্ষায় অঙ্ক করা সহজ হয়ে যাবে যখন এই টার্মটা মনে থাকবে। The portion of precipitation that flow over the land surface and return to the water bodies such as river, lake or হচ্ছে ocean rather than begin to absorb into the ground or evaporation। অর্থাৎ এইগুলা বাদে যে পানিটা সার্ফেস দিয়ে মূলত কি হয় আমাদের ওয়াটার বডিতে ফিরে যায়, এটাই মূলত আমাদের রান অফ বা এক্সেস রেইনফল বলে থাকি। রান অফ ওকার হোয়েন দ্য রেইনফল ইন্টেন্সিটি এক্সিস্ট দ্য রেইনফল বলছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি এবং এটা নিয়ে আমরা পড়বো ইয়াতে পড়বো, ফাইন্ড এক্স পড়বো যখন তখন পড়বো আর কি। মানে এটা মনে রাখবেন যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বলতে একটা বেজ লাইন থাকে, আমরা জানি একটা বেজ লাইন থাকে। এই বেজ লাইনের নিচে যদি কোনো পানি মানে প্রিসিপিটেশনও হয়, এই পানিটা মূলত ইনফিল্ট্রেশন হয়ে যাবে, এইটা কখনো রান অফ দিবেন না। যখনই এইটাকে এই যে যে লাইন ভাই এটা পর্যন্ত, বেস ফ্লো না? বেস হ্যাঁ ফ্লো বেস না? ফ্লো, তো হ্যাঁ বেস ফ্লো, এটাই বেস ফ্লো বলে, এটাকে আবার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিও বলে, হ্যাঁ। তো এই আচ্ছা আচ্ছা। লাইনে এই বেজ লাইনের নিচে যে মানে এই বেজ লাইনের মধ্যে যদি কোনো প্রেসিপিটেশন হয়, এই যদি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটাকে আমি আপনার হচ্ছে আইসি দ্বারা প্রকাশ করি, আর ইনফিল্ট্রেশনটা কিন্তু আমি আই দ্বারা প্রকাশ করি। যদি আইটা আইসি থেকে কম হয় তাহলে এটা থেকে কখনো আমি রান অফ পাবো না। আমাকে রান অফ পাইতে হবে, রান অফ পাইতে হলে অবশ্যই কি হতে হবে, আই কে আইসি থেকে সবসময় মানে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি থেকে সবসময় কি হতে হবে আমাদের, বেশি হতে বড় হবে, এই হইতে হবে। কথাটাই বলছে আর কি। হ্যাঁ বড় হতে হবে, তখনই আমরা মূলত কি পাবো, আমাদের মূলত এই রান অফটা পাবো আর কি। তো বলছে ইট প্লে ক্রুশিয়াল রুলস ইন দা হাইড্রোলজিক্যাল সাইকেল, ইনফিল্ট্রেশন, ওয়াটার কোয়ান্টিটি, ইরোশন এন্ড বলছে অ্যাবিলিটি অফ দ্য ওয়াটার ইন অফ দ্য ওয়াটার সোর্সেস আর কি। ওয়াটার সোর্সেসে কতটুকু পানি থাকবে বা জমা হবে, বা যে ওয়াটার বডি যেগুলা থাকে এগুলা কতটুকু পানি থাকবে এটার উপর ডিপেন্ড করে। আপনার ইনফিল্ট্রেশন রান অফ যত বেশি হবে তত বেশি আপনার হচ্ছে ওয়াটার বডি গুলোতে আমাদের পানির পরিমাণটা বেড়ে যাবে।
যদিও বাংলাদেশে আসলে আমাদের রেইনফলের জন্য বন্যার থেকে বেশি হয় কি আমাদের এই যে আমাদের ভারত নেপাল থেকে যে পানি আসে সেই পানিগুলোর জন্য মূলত আমাদের কি হয়, বেশি পরিমাণের বন্যাগুলো হয় আসলে, বা রান অফটা বেশি হয়। তো এখানে রান অফটা বা এখানে কি বলতেছে যে রান অফ, যে আগে যেটা বলছিলাম এইগুলা সব বাদ দিতে হবে রেইনফল থেকে। তো এই সবগুলাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি কি, এই সবগুলাকে বলতেছি আমরা লস, এই জন্য এখানে এল থেকে লস, লস ব্যবহার করেছে, অল লসেস যে লস গুলা ছিল। তাহলে আমরা রান অফ সমান সমান আর সমান সমান পি মাইনাস এলও বলতে পারি আর কি, যেটাকে আমরা একটু চেঞ্জ অফ স্টোরেজও বলছিলাম। চেঞ্জ অফ স্টোরেজটা ডিপেন্ড করে হচ্ছে আর এর উপরে। তারপর আসেন রান অফ কোএফিসিয়েন্ট। রান অফ কোএফিসিয়েন্ট বলতে কি বোঝায়, যে আমাদের মূলত এটা একটা রেশিও, ডাইমেনশন লেস একটা রেশিও। উপরে হচ্ছে কি আমাদের রান অফ কত সেন্টিমিটার রান অফ হলো, আর নিচে কতটুকু রেইনফল হলো, এই দুটা রেশিওটাকে আমাদের রান অফ কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে। তো এইটা বলছে এখানে তিনটা সি না, এখানে একটা সি হবে আর কি, যাই হোক টাইপিং মিস্টেক এটা। There is a dimensionless factor that represent the fraction of total rainfall that will be appear as a বলছে রান অফ ইন দ্য পার্টিকুলার এরিয়া। তো এটা হচ্ছে একটা মূলত এই যে বলছে এটা একটা কোএফিসিয়েন্ট, এটা মূলত কার কার আমাদের রেশিওটাকে বুঝবো আমরা, বুঝবো হচ্ছে কেন উপরে সবসময় থাকবে রান অফ, আর নিচে হচ্ছে খেয়াল রাখবেন যে আপনাদের যদি কখনো ভুলে যান যে উপরে আসলে রান অফ হবে না রেইনফল হবে, আপনি বের করতেছেন কি রান অফ কোএফিসিয়েন্ট। হ্যাঁ, যেহেতু আমি রান অফ কোএফিসিয়েন্ট বের করবো, নামটাই তো আমাদের রান অফ দিয়ে শুরু, তাহলে উপরে রান অফ হবে আর নিচে কি হবে আমাদের রেইনফল হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকের এই জিনিসটা নিয়ে মাঝে মাঝে প্রবলেম হয় আর কি। এই রান অফ কোএফিসিয়েন্ট দিয়ে আমরা মূলত কোনো একটা জায়গার একটা এরিয়ার মধ্যে যদি রেইনফল ইন্টেন্সিটি জানা থাকে তাহলে ডিসচার্জ বের করি, এটাকে বলে রেশনাল মেথড। এটাকে বলা হয় রেশনাল মেথড ফর কি বলছে কাউন্ট ডিসচার্জ, অর্থাৎ ডিসচার্জ কাউন্ট করার জন্য আমরা একটা রেশনাল মেথড আছে, রেশনাল মেথডে এই একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে মূলত আমরা ওই রেইনফলের কারণে কি পরিমাণে ওই জায়গায় আউটলেটে ডিসচার্জ হচ্ছে এই ডিসচার্জটা আমরা বের করতে পারি। তো দেখেন এখানে আমাদের রান অফ কোএফিসিয়েন্ট সি যেহেতু আমরা বের করলাম সেই জন্য এই সূত্রটা দিয়ে রাখলাম আর কি। এটা দিয়ে এখানে আপাতত অঙ্ক করবো না, কিন্তু এর পরে যে ক্লাসটা হবে সেখানে দেখবো যে অনেকগুলো অঙ্ক আছে এটা রিলেটেড আর কি। তো সিটা হচ্ছে কি আমাদের রান অফ কোএফিসিয়েন্ট, আর হচ্ছে ইনফিল্ট্রেশন যে রেট, ইনফিল্ট্রেশন রেট, আর এটা হচ্ছে কি আমাদের যে জায়গাটা আমি হচ্ছে মূলত ডিসচার্জ নির্ণয় করবো সেটার এরিয়া, সেটার এরিয়া কত এই হচ্ছে। তো খেয়াল রাখবেন এইটার সূত্র নিয়ে কিন্তু অনেক গ্যাঞ্জাম একটা আছে, তর্ক বিতর্ক আছে অনেক জায়গায়। 2.78 সিআইএ ব্যবহার করা হয়, অনেক জায়গায় এভাবে ব্যবহার করে কে সিআইএ, এই টাইপের কিছু ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আসলে এটা আসলে বেসিক্যালি কিছুই না, এই যে এই এত তর্ক বিতর্ক এই সূত্র নিয়ে এটার কিছুই নাই। এটা মূলত হচ্ছে কি, মূলত আপনি যদি ডিসচার্জটাকে কিউবিক মিটার পার সেকেন্ড, কোএফিসিয়েন্টে এটা কোনো এককে নাই, এটাকে যদি মিটার পার সেকেন্ড আর এটাকে মিটার স্কোয়ারে নেন, তাহলে এই যে কে ফ্যাক্টরটা, এই কে ফ্যাক্টরের মানটা কিন্তু ওয়ান হয়ে যায়। ওই জন্য আমরা আসলে কি সমান সমান সিআইএ লিখি। এখন এই 2.78 যখন দেখবেন, দেখবেন যে এটা হেক্টরে নেওয়া লাগতেছে, হ্যাঁ আইটা আবার দেখবেন যে মিলিমিটার পার সেকেন্ডে, এই যে এত গ্যাঞ্জাম এগুলো কি দরকার, আমরা তো সহজেই হেক্টর দেওয়া থাকলেও আমরা সহজে এটাকে আমরা কি করতে পারবো, মিটার স্কোয়ার করে নিতে পারবো। আমরা সিভিল ইঞ্জিনিয়ার এই কনভার্ট গুলো আমাদের সবারই আয়ত্তে আছে, আশা করি সবাই অনেক ভালো পারি আমরা। ওই আমি একটা ভাইবা দিতে গেছিলাম, আমাকে একজন স্যার ধরছিল যে একটা রডের দৈর্ঘ্য কত, বলতে পারবেন একটা রডের দৈর্ঘ্য কত? 12 মিটার। 12 মিটার। বারো, 12 মিটার। একটা আর ফিটে রডের কত ফিটে? 12 মিটার অথবা 40 ফিট। 40 ফিট, আমি 36 ফিট বলছিলাম বুঝছেন। কয় যে তোমার তো জি জি। মেজারমেন্টের কোনো জ্ঞানে নাই, আমাকে বল তোমার সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার কোনো যোগ্যতা নাই বুঝছেন। ওই সময় তো মনে নাই আসলে 12 মিটার, আমার কেন জানি মনে হচ্ছিল যে 10 মিটার হবে, 10 হলে এটা যদি আমি করি তাহলে 32 বা 33 ফিট হবে, এর বেশি হবে না। আমি এই একটা ব্যাপার আর কি, যে সিভিল ইঞ্জিনিয়ার যদি মানে ডাইমেনশন সম্বন্ধে ভালো জ্ঞান না রাখে তাহলে সব দেখবেন যে এই প্রবলেম গুলো ফেস হবে। ওই জন্য কিছু করেন না করেন ডাইমেনশন, একটা টাইলস দেখলে বলে দিতে হবে টাইলসটা কয় ফিট বাই কয় ফিট। হ্যাঁ, একটা রাস্তার প্রস্থ দেখলে বলে দেওয়ার মতো এক্সপিরিয়েন্স থাকতে হবে যে এই রাস্তাটা কত ফিটের রাস্তা। এখন আপনি ধরেন যে 12 ফিটের রাস্তা দেখে 14 ফিট বলবেন, 16 ফিট বলবেন, দেখেন রাজমিস্ত্রি কিন্তু ও দেখলেও বলতে পারে যে এত ফিটের রাস্তা, যদি না বলতে পারেন তখন ইজ্জত থাকে না। ঠিক আছে, অতএব কনভার্ট করার বিষয়গুলো এই জিনিসগুলো যেন খালি চোখে দেখে, ওই যে একটা ধাক্কা খাইছিলাম, ওই ধাক্কা খাওয়ার মধ্যে মোটামুটি পরে প্রতিদিন আসে স্কেলটা দিয়ে মাপছিলাম 1 ইঞ্চি সমান কতটুকু বোঝায়, এত মিটার সমান কত। ওই এখন মোটামুটি ধারণা হয়েছে আমারও, আমি পারি আর কি, দেখলে বলতে পারি যে এটা কত ফিট, এটা কতটুকু, এটা কত হাইট, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এইগুলা পারবেন, আশা করি আপনারা সবাই অনেক মেধাবী, সবাই জানেন। কনভার্ট শিখে নিবেন তাহলে অনেক সূত্র পড়তে হবে না। আর কনভার্ট যদি না শিখে ওই যে শর্টকাট সূত্র মুখস্থ করতে থাকেন তাহলে জীবন শেষ, এই জীবনের কোনো মূল্য নাই আর কি। আচ্ছা, তারপর আসেন আমাদের রেইনফল ইন্টেন্সিটি। রেইনফল ইন্টেন্সিটি মানে এক কথায় কত সেন্টিমিটার বৃষ্টিপাত হইলো, ওই কতক্ষণ সময় ধরে আপনি কাউন্ট করলেন সেই টাইমটা দিয়ে ভাগ করবেন। এক কথায়
যে প্রিসিপিটেশন হইলো সেই প্রিসিপিটেশনকে যদি কত টাইমের জন্য ওই প্রিসিপিটেশনটা হলো ওই টাইম দিয়ে যদি নিচে ভাগ করে দেন, তাহলে মূলত হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি পেয়ে যাব। আমাদের বাংলাদেশে মিলিমিটার পার আওয়ার এই হিসাবে আমাদের মূলত কাউন্ট করা হয়। এটা হিসাব করা বলতে রেইনফল ইন্টেন্সিটি ইজ দ্য রেট at which precipitation falls over a specific period of time, as usually expressed as the millimeter per hour। এটাকে মিলিমিটার পার আওয়ার বা ইঞ্চি পার আওয়ারে আমরা মূলত প্রকাশ করে থাকি। এখানে মূলত ফর্মুলাটা দেওয়া আছে I সমান সমান পি ডিভাইডেড বাই টি। তো যাই হোক, আমরা এখানে আমি একটু রিভিশনে যাই। সেটা হচ্ছে আমরা এখানে মোটামুটি হচ্ছে 3-4টা সূত্র পাইলাম। এই 3-4টা সূত্র দিয়ে মূলত আমরা কিছু অঙ্ক দেখব, যদিও মনে হবে অঙ্কগুলো মানে খুব সহজ বা ইয়া, কিন্তু আসলে না প্রথমে ফেস করলে পরীক্ষা আসলে পারা কঠিন হয়ে যাবে। প্রথমে যেটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে একটা ওয়াটার বাজেট ইকুয়েশন পাইছিলাম, চেঞ্জ অফ স্টোরেজ এর সমান সমান কি ছিল। প্রিসিপিটেশন থেকে আমরা কি কি বাদ দিছিলাম বলেন তো? রান অফ বাদ দিছিলাম, তাই না? তারপর ইনফিল্ট্রেশন বাদ দিছিলাম, তারপর ইভাপোরেশন বাদ দিছিলাম, তারপর ট্রান্সপিরেশন বাদ দিছিলাম। ট্রান্সপিরেশন বাদ দিছিলাম। তো এইটা থেকে আবার আমি চেঞ্জ অফ স্টোরেজটাকে মূলত আর একবার দেখালাম হচ্ছে কি আমাদের রান অফও বলতে পারি আমরা। এটাকে কি করছিলাম, পি থেকে যখন এল অল অল লসেস বাদ দিলে আমরা লস। কি পাচ্ছিলাম, আমরা এখান থেকে রান অফটা পেয়ে রান অফ। যাচ্ছিলাম। হ্যাঁ, তারপর আমরা বের করলাম হচ্ছে কি রান অফ কোএফিসিয়েন্ট, রান অফ আরসি দিলাম। রান অফ কোএফিসিয়েন্ট সমান সমান আমি আগেই বলছিলাম যদি রান অফ কোএফিসিয়েন্ট বের করি রান তাহলে অফ রান অফ বাই রেইনফল। ডিভাইড বাই হচ্ছে কি আমাদের মূলত রেইনফল। হ্যাঁ, তারপর পাইলাম হচ্ছে কি আমাদের রেশনাল ইকুয়েশনের মাধ্যমে ডিসচার্জ বের করার কিউ সমান সমান সিআইএ। সিআইএ। এখানে সিটা হচ্ছে রান অফ কোএফিসিয়েন্ট, আইটা হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে কি এরিয়া আগে বলছি। এটাকে নিব মিটার পার সেকেন্ড, আর এটাকে নিব হচ্ছে কি মিটার স্কোয়ারে। তাহলে এখানে যে একটা কে থাকে এটার মান হবে 1। আদারওয়াইজ অন্য কোনো ইউনিটে নিয়ে গেলে ভাই ওই যে গ্যাঞ্জাম যেগুলো আছে ওই গ্যাঞ্জাম বলা ফর্মুলা গুলো আপনাকে মনে রাখতে হবে যে কোনো ভাবে। এখন আপনার চয়েস আর কি। হ্যাঁ, আমি কখনো ওভাবে মনে রাখি নাই, ওই জন্য আমি দেই নাই। আপনারা যদি চান তাহলে আমি অ্যাড করে দিয়ে দেবো, 8-10টা সূত্র করা যায় এটা দিয়ে বিভিন্ন ইউনিটের উপর। দরকার নাই ভাই, ব্যাস লাগে। তো এখন আসি আমরা টাইপ ওয়ানের একটা অঙ্ক আমরা দেখার চেষ্টা করি। এখানে বলছে কি স্মল ক্যাচমেন্ট এরিয়া অফ কত 150 হেক্টর রিসিভ এ রেইনফল 10.5 সেন্টিমিটার ইন 90 মিনিট ডিউ টু দ্য স্ট্রোম অ্যাট আউটলেট অফ দ্য ক্যাচমেন্ট। দ্য স্ট্রোম drainage at the catchment has dry before the storm and the কি বলছে experience as a rainfall। কি লিখছে এটা বুঝতে তো বুঝতেছি না। আচ্ছা, লাস্টিং ফর 10 hours of average discharge of এত ঘনমিটার। তো বলছে the storm has again dry after the runoff event, compute the amount of rainfall that is not available for runoff। আচ্ছা, এখানে যেটা বলছে দেখেন মানে যে লসের কথা বলছে। 150 হেক্টর একটা জমি আছে, সেখানে 10.5 সেন্টিমিটারের বৃষ্টিপাত হয়েছে 90 মিনিট ধরে। তারপর এখানে বলছে যে এর আগে হচ্ছে আমাদের ওই ওই জায়গাটা কি ছিল, ড্রাই কন্ডিশনে ছিল। এবং হচ্ছে আমাদের মূলত 10 ঘন্টায় আমাদের ওইখান থেকে আউটলেট থেকে যে অ্যাভারেজ ডিসচার্জটা হচ্ছে, ডিসচার্জ মানে আউটলেট থেকে বের হয়ে চলে গেছে, এটা 1.5 ঘনমিটার পার সেকেন্ডে। 10 ঘন্টায় এই পরিমাণে পানি বের হয়েছে। এখন আমাদের যেটা বের করতে বলছে যে অ্যামাউন্ট অফ রেইনফল, কতটুকু রেইনফল আমাদের মূলত রান অফ হবে না, তার মানে ইনফিল্ট্রেশন কতটুকু হয়েছে। বুঝি কিনা কথাটা? রান অফ হবে না মানে কি হয়েছে, এটা ইনফিল্ট্রেশন হয়ে গেছে, বা ধরেন যে কোনো স্টোরেজে জমা হয়ে গেছে বা গাছের পাতার মধ্যে জমা হয়ে গেছে এরকম। অর্থাৎ যেটা রান অফ হবে। লস হইতে, লস বের হ্যাঁ, করতে অল বলছে। লসেস, রাইট, অল লসেস যেগুলা, এই লসেস গুলাই মূলত কতটুকু, যেটা রান অফ হচ্ছে না সেই লসেস গুলো কতটুকু সেটা আমাদের বের করতে বলছে। আর পরে যেটা বের করতে বলছে যে রান অফ কোএফিসিয়েন্টটা কত সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমাদের কাজ কি, আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমরা রান অফ ভলিউমটা বের করে নেব। রান অফ ভলিউমটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন আমাদের এখানে কি দেওয়া ছিল। কিউ ইজ ইকুয়াল টু সিআইএ। হ্যাঁ, এটা না? এখানে না, এখানে ডিসচার্জটা দেওয়া ছিল না। কি কিউ হ্যাঁ, এভারেজ ডিসচার্জ দেওয়া ছিল। ডিসচার্জ দেওয়া ছিল, তার মানে কতটুকু আউটলেট দিয়ে, মানে খেয়াল করেন বিষয়টা। এটা হচ্ছে আমাদের ধরেন যে একটা জায়গা, এটার এরিয়া হচ্ছে 150 হেক্টর। তো এই 10 ঘন্টা দিয়ে এই আউটলেট দিয়ে পানি বের হয়ে গেছে। এই আউটলেট দিয়ে প্রতি সেকেন্ডে 1.5 ঘনমিটার করে পানি বের হচ্ছে। এই যে পানিটা বের হয়ে যাচ্ছে এটা মানে কি, এটাই তো রান অফ, রাইট? এটা জি রান অফ না, জি। যেটা চলে যাচ্ছে এটাই তো রান অফ। তাহলে এটাই তো, আমি যদি এখানে কি আছে এককটা কি ঘনমিটার পার সেকেন্ড, তো আমি যদি এই সেকেন্ডটা কেটে দিতে পারি তাহলে তো ভলিউম হয়ে যায়। ঠিক হুম। আছে না? তো আমি ওইটাই ঠিক কাজ আছে। করছি আর কি, যে 1.5 এর সাথে 10 ঘন্টা ধরে হয়েছে, এই যেহেতু এটা সেকেন্ডে ছিল এই যে 3600 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের এতটুকু পানি কি হয়েছে, আমাদের রান অফ হয়েছে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে মূলত কি আমাদের রান অফ ডেপটা কত, সেই ডেপটা আমরা বের করে নেব। তাহলে রান অফ ডেপ আমরা কেমনে বের করবো? আমরা আগেই বলছিলাম যে আমরা সাধারণত কি ভলিউমকে যদি এরিয়া দিয়ে ভাগ করি তাহলে রান অফ ডেপটা আমরা পেয়ে যাব।
আমরা তো আগে রান অফ ভলিউম এখানে পাইলাম, আর আমাদের এরিয়া তো আগেই দেওয়া ছিল। এই এরিয়াটা যা ভাগ করলাম তাহলে দেখা যাচ্ছে 3.6 সেন্টিমিটার হাইটের পানি কি হয়ে গেছে, আমাদের রান অফ হয়ে গেছে। এখন আসেন আমরা যেটা বের করবো, দ্য অ্যামাউন্ট অফ রেইনফল দ্যাট নট অ্যাভেলেবল ফর রান অফ। তাহলে আমাদের টোটাল পানি কতটুকু, বৃষ্টি প্রেসিপিটেশন পরিমাণ কত? লস টোটাল 10.5 10.5, তার মধ্যে রান অফ হয়েছে 3.6। তাহলে সেন্টিমিটার। বাকি জিনিসটা কি লসেস হয়ে গেছে, বিভিন্ন ভাবে লসেস হয়ে গেছে, যে লস গুলো আমরা একটু আগে দেখলাম। তাহলে 3.6 সেন্টিমিটার কি হয় নাই আমাদের, মূলত রান অফ হয় নাই। তারপর পরে চলে আসেন আমাদের এটাকে ভলিউমে কনভার্ট করে নেবেন, যেহেতু আমাদের এখানে ভলিউমটা চাইছে। বা অ্যামাউন্ট বলছে, হাইট বলে না যেহেতু, তাহলে ভলিউম বের করে নেবেন। ভলিউম কেমনে বের করবো আমরা, যেহেতু হাইট জানা আছে তার সাথে এরিয়া গুণ করলে কিন্তু ভলিউম হয়ে যায়। তারপর কি চাইছে আমাদের, রান অফ কোএফিসিয়েন্ট চাইছে। তো রান অফ কোএফিসিয়েন্ট বের করতে পারবো না। রান অফ কোএফিসিয়েন্ট কিভাবে জানি আমরা, রান অফ বাই রেনফল রেনফল। রান অফ হচ্ছে আমরা কত পাইছি, 3.6, আর রেনফল হচ্ছে 10.5, ভাগ করলে আমাদের রান অফ 5। চলে আসলো। বুঝতে পারছি, অঙ্কটা খুবই সহজ কিন্তু, তাই না? বুঝতে পারছি জি ভাই। আচ্ছা দেখেন এখানে একটা, ওই যে ওয়াটার বাজেটের একটা ইকুয়েশনের একটা অঙ্ক আছে, দেখেন এটা বুঝেন কিনা। তো বলছে কি, এ লেক হ্যাড এ ওয়াটার সারফেস এলিভেশন অফ কত, কত বলছে, 103.2 মিটার অ্যাবভ দ্য ডেটাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ। অর্থাৎ একটা লেকের মধ্যে বর্তমান ওয়াটার সারফেসের যে এলিভেশনটা আছে সেটা 302.1 মিটার, 103.2 মিটার, একদম মাসের শুরুতে। দ্য লেক রিসিভ অফ ইনফ্লো হচ্ছে 6 ঘনমিটার পার সেকেন্ড ওয়াটার সারফেস রান অফ। তাহলে ওই লেকের মধ্যে প্রতি সেকেন্ডে ওই মাসে ধরেন যে কতটুকু করে পানি আসছে, আমাদের 6 ঘনমিটার পার সেকেন্ড করে পানি আসছে। ইন দ্য সেম পিরিয়ড দ্য আউটফ্লো অফ দ্য লেক ইজ 6.5 ঘনমিটার। 6.5 ঘনমিটার পানি বের হয়ে গেছে, 6 ঘনমিটার পানি আসে ঢুকছে, আর কি করছে আমাদের 6.5 ঘনমিটার পানি বের হয়ে গেছে। দ্য লেক রিসিভ এ রেইনফল অফ কত বলছে, 145 অ্যান্ড দ্য ইভাপোরেশন অফ দ্য লেক কত বলছে, 6.10 সেন্টিমিটার। রাইট দ্য ওয়াটার বাজেট ইকুয়েশন অ্যান্ড ক্যালকুলেট দ্য সারফেস এলিভেশন দ্যাট এন্ড অফ দ্য মান্থ। মানে মাসের শেষে সার্ভিস এলিভেশনটা কত হবে। আমি জিনিসটা একটু চিত্র আগে বুঝাই। সেটা মূলত ধরেন যে এটা একটা লেক, এই লেকের বর্তমান আপনার যে এলিভেশনটা আছে সেটা 103.2 মিটার, একদম মাসের শুরুতে, একদম মাসের শুরুতে এটা। তো আপনার এই মাসের শুরুতে এটা থাকার কারণে পরে কি হলো, দেখা গেল যে এখানে ইনফ্লো হচ্ছে, পানি আসে ঢুকতেছে হচ্ছে 6 ঘনমিটার পার সেকেন্ড রান অফ থেকে। তারপর এখানে পাশাপাশি বলছে কি, এখানে আবার প্রিসিপিটেশনও হচ্ছে। এই জায়গায় ওই মাসে যে প্রিসিপিটেশন হয়েছে, এই প্রিসিপিটেশন থেকে সে পানি পাইছে হচ্ছে 100। এখন প্রশ্ন হতে পারে যে ভাই রান অফটা তো প্রিসিপিটেশনের কারণে হয়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করবেন খুবই সহজ ব্যাপারটা। রান অফটা কখন হবে, এই আপনার তো এটা ল্যাক, এটা তো একটা এরকম একটা ওয়াটার শেডে ছিল না, এই ওয়াটার শেড থেকে পানিগুলো রান অফ হয়ে এখানে আসছে। আর প্রিসিপিটেশন যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এই ল্যাকে সরাসরি যে পানিটা পড়ছে বৃষ্টিপাত থেকে সেটা। ঠিক আছে, সেটা হচ্ছে কত, আমাদের 145 বৃষ্টিপাত এখানে পড়ছে এখানে। তারপর এখান থেকে যেটা আউটলেট হয়ে গেছে সেটা বলছে কত, আমাদের 6.5 ঘনমিটার পার সেকেন্ড আকারে ওই মাসে পানি আমাদের আউট হয়ে গেছে। পাশাপাশি এখানে কি বলছে, আমাদের এখান থেকে আবার ইভাপোরেশন হয়েছে। ইভাপোরেশন কতটুকু হয়েছে, আমাদের 6.1 সেন্টিমিটার পরিমাণের পানি আমাদের কি হয়ে গেছে, ওই ল্যাক থেকে আবার ইভাপোরেশন হয়ে গেছে। তাহলে আমরা যদি সহজ করে ওয়াটার বাজেট ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, ওয়াটার বাজেট ইকুয়েশন বলতে আমরা জানি যে ইনফ্লো মাইনাস আউটফ্লো ইকুয়াল টু চেঞ্জ অফ স্টোরেজ, বা চেঞ্জ অফ স্টোরেজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, ইনফ্লো মাইনাস হচ্ছে কি আউটফ্লো। তাহলে আমাদের ইনফ্লো হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি আমাদের রান অফ থেকে যে পানিটা আসলো, আর যেটা আমাদের হচ্ছে মূলত প্রিসিপিটেশন হলো, এই দুটো হচ্ছে আমাদের ইনফ্লো। আউটফ্লো হচ্ছে কি, যেটা আমাদের ওখান থেকে বের হয়ে চলে গেছে আউটলেট দিয়ে। আর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের ইভাপোরেশন হয়ে গেছে, এটা হচ্ছে মূলত মূলত আমাদের আউটফ্লো আর কি, বা হ্যাঁ আউটফ্লো বলতে পারি। তো প্রশ্নের মধ্যে আমাদেরকে চাইছে কি, যে মাস শেষে এই এলিভেশনটা কতটুকু চেঞ্জ হবে। তো এখন তো 103 ছিল, 103.2। এখন কোনো কারণে যদি স্টোরেজের পরিমাণ বাড়ে তাহলে এলিভেশনটা একটু হাই হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে আমাদের আউটফ্লোটা বেশি হয়ে গেছে, তাহলে কি হবে, আমাদের এলিভেশনটা কমে যাবে। তার মানে আমার দরকার কি, কতটুকু এই পুরা মাসে কতটুকু হাইট বাড়লো অথবা কমলো, আমাদের মূলত এইটা বের করতে হবে। চেঞ্জ অফ স্টোরেজ হাইট, কতটুকু হাইটটা চেঞ্জ হলো। তো যেটা হাইট চেঞ্জ হলো যদি দেখি আমাদের কমে যাচ্ছে তাহলে কি হবে, বিয়োগ হবে। আর যদি দেখি বেড়ে যাচ্ছে তাহলে কি হবে, আমাদের যোগ হবে। বুঝতে পারছেন কি আমার কথাটা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা দেখি, তাই আমরা এখানে সেটাই করছি। আমরা মূলত আমাদের ইনফ্লো যেগুলো আছে, যে ইনফ্লো গুলো আমরা এখানে নিয়ে নিছি। এখানে ইনফ্লো ছিল আমাদের কি, যে ইনফ্লো যে পানিটা আসছে ওই পুরা 1 মাসের জন্য 30 দিন সময় দিয়ে গুণ করছি।
গুণ করে মূলত আমরা এখানে এই যেটা হচ্ছে আমাদের আউটলেটে আসলো সেই পানিটা নিলাম। এখানে তারপর প্রিসিপিটেশনটা নিয়ে নিলাম। প্রিসিপিটেশনটা কিভাবে নিলাম, এখানে তো এরিয়া দেওয়াই ছিল, প্রিসিপিটেশনের হাইট দেওয়া আছে, গুণ করলে কি ভলিউম চলে আসতেছে। বুঝছে কিনা, এটাও কিন্তু একটা ভলিউম, কারণ এটা ডিসচার্জ দেওয়া আছে ঘনমিটার পার সেকেন্ড। তার মানে আমার সেকেন্ড কাটতে হবে কোন, বলছে কি পুরা মাসের জন্য, তাহলে পুরা মাসের জন্য কি 30 আসবে। এটাকে ডে করার জন্য আমরা কি করলাম, সরি আওয়ার করার জন্য 24 দ্বারা গুণ করলাম, সেকেন্ড করার জন্য আমরা 36 দ্বারা গুণ করলাম। আর এটা যেহেতু হাইট দেওয়া আছে, তাহলে তার সাথে এরিয়া গুণ করলে আমাদের কি পেয়ে যাচ্ছে, আমাদের কতটুকু মূলত আহ পানির ভলিউম ওখানে আসে পড়ছে ওই জায়গায়, মানে এই ল্যাকের মধ্যে সেটার ভলিউম পাইলাম। তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের ইনফ্লো। টোটালটা হচ্ছে ইনফ্লো। এখন আমাদের আউটফ্লো হয়েছে কি, আমাদের 6.5 করে পুরো মাসে বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আউটফ্লো। তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের কতটুকু হাইটে ইভাপোরেশন হয়েছে সেই হাইটটা দেওয়া আসলে তার সাথে এরিয়া গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটার ভলিউমটা পেয়ে যাচ্ছি। তো বিয়োগ করার পরে ফাইনালি আমরা যেটা দেখলাম, মানটা পজিটিভ আসছে কিনা নেগেটিভ আসছে সেটা আমরা খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ। আমাদের স্বভাব হচ্ছে এটা যে আমরা যেটা অঙ্ক করি পজিটিভ, এই অঙ্কটা কিন্তু নেগেটিভ আসতে পারে, এটা খুবই সহজ। নেগেটিভ আসতে পারে না বলেন তো? অবশ্যই পারে, কারণ আমাদের আউটফ্লোটা যদি পরে বেশি পরে নেগেটিভ আসতে পারে। এখন আপনি নেগেটিভ দেখে যদি হাউতাশ করেন, ভয় পেয়ে যান, তাহলে তো হবে না, কারণ আমাদের এখানে এলিভেশনটা চেঞ্জও বাড়তেও পারে কমতেও পারে। তো আমাদের পজিটিভ আসছে, তার মানে কি আমাদের ইনফ্লোটা বেশি হয়েছে, আউটফ্লোটা কম হয়েছে। তো আমরা এখানে ইনফ্লোর পরিমাণ এটা পাইলাম। এখন আমরা কি করলাম, এই হাইটটা যেহেতু ভলিউম, ভলিউমকে এরিয়া দিয়ে ভাগ করলে আমরা কি পাই যাচ্ছে, হাইট। তার মানে এতটুকু হাইট কি করছে আমাদের, বাড়ছে না কমছে বলেন তো? বাড়ছে। রাইট, বেড়ে গেছে। তো আমরা কি করলাম, তো আমাদের আগে যে এলিভেশন ছিল তার সাথে এই এলিভেশনটা যোগ করলাম, তাহলে আমাদের বর্তমান এই মাস শেষে যে এলিভেশনটা পাচ্ছি, এই এলিভেশনটা আমাদের স্টোরেজের বা ল্যাকের এলিভেশন হচ্ছে মূলত আমাদের এইটা। আহ বুঝছেন আশা করি। কারো কোনো প্রশ্ন আছে এখন বলেন, আমরা অন্য একটা টপিকে চলে যাব, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাই, বুঝতে পারছি। গুড। তারপরে আসে আমাদের হচ্ছে এখানে প্রিসিপিটেশন এন্ড মেজারমেন্ট অফ প্রিসিপিটেশন। আমরা এটা নিয়ে, পুরো প্রিসিপিটেশন তো বুঝি, মূলত হচ্ছে বৃষ্টিপাতটা সেটা কিভাবে পড়তে পারে, লিকুইড আকারে পড়তে পারে, সলিড আকারে পড়তে পারে, মানে ভূপৃষ্ঠে আমাদের ঘনীভূত হওয়ার পর যে আকারে মূলত পানি পড়ে সেটাই মূলত আমাদের প্রিসিপিটেশন বলতে পারি। এই প্রিসিপিটেশন গুলো অনেকগুলো নাম বলা হয়, অনেক নামে ডাকা যায়, মানে বিভিন্ন প্রকারের আহ ওর আকারের কারণে বিভিন্ন নাম দেওয়া হয়। তো আসলে আমি এখানে একটু আমার মিসম্যাচ আছে, সেটা হচ্ছে কি মূলত আমার এখানে প্রত্যেকটা সাইজ আছে কিন্তু ইন্ডিভিজুয়ালি, আপনারা একটু কষ্ট করে আপনাদের কাজ হচ্ছে শীটটা পাওয়ার পরে এটা প্রিন্ট করে এই মানে রেইনফল, মানে রেইন বলা হবে কোন সাইজের হলে, মানে ওয়াটার ড্রপলেটের সাইজ কিরকম হলে এটাকে রেইনফল বলা হয়, স্নো বলা হয়, সিল বলা হয়, হেল বলা হয়, ডিজিল বলা হয়, তারপর গ্লেজ বলা হয়। এগুলো কিন্তু সাইজ ইন্ডিভিজুয়ালি লেখা আছে, আপনি গুগল করলে এটা পেয়ে যাবেন। আর আমি যদি পারি তাহলে আমি এখানে লিখে দেবো এই সাইজ গুলো, হচ্ছে ওই ওয়াসার বিভিন্ন পরীক্ষার এমসিকিউতে অথবা বিভিন্ন চাকরির পরীক্ষা, যেমন ধরেন যেগুলো দাগে প্রিলি হয়, যেগুলোতে ডিপার্টমেন্টের উপরে যে 60 মার্ক প্রশ্ন থাকে, তখন এটা প্রশ্ন থাকে যে সিল্ড কত সাইজের হলে, মানে ওয়াটার ড্রপলেটের সাইজ কত হলে কত এমএম হলে এটাকে সিল করবো আর কি। এরকম বিভিন্ন সাইজ দেওয়া থাকে, তো ওই সাইজ গুলো একটু কষ্ট করে মানে লিখে নিবেন আর কি। আর আমি পারলে আমি অ্যাড করে তারপর আপনাদেরকে দিয়ে দেবো ফাইনালি যখন করবার। তো এখানে বিভিন্ন টাইপের ফরমেশনের প্রিসিপিটেশনের নামগুলো বলে দেওয়া আছে, এগুলো খুবই সহজ ভাষায় বলে দেওয়া আছে। একটু দেখে নিবেন, দেখে নিলে এটা আশা করি আপনারা বুঝে ফেলবেন। যদি না বুঝেন তাহলে আমাকে বললেন, আমি বুঝাই দিই। তারপর আসেন এখানে একটা নতুন টার্ম, এটা হয়তো অনেকে পড়ছেন অনেকে পড়েন নাই, তবে ইন্ডেক্স অফ উইটনেস যেটাকে বলা হয়, মানে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই জায়গাটা আসলে কতটুকু ড্রট, অর্থাৎ কতটুকু মরুভূমিতে মানে ধরেন যে আপনার প্রেসিপিটেশন, মানে আর হচ্ছে আপনার অ্যানুয়াল রেইনফল, আর হচ্ছে আপনার অ্যাকচুয়াল রেইনফল, মানে আপনার একটা তো জায়গা আছে, এই জায়গার মধ্যে আপনার একটা হিসাব করা আছে আমার বাংলাদেশে মিনিমাম 203 মিলিমিটারের বৃষ্টিপাত অ্যানুয়ালি হইতে হবে এভারেজ। কিন্তু আপনি দেখতেছেন যে আসলে আপনার বৃষ্টিপাত ডে বাই ডে কমে যাচ্ছে। তো বৃষ্টিপাত ডে বাই ডে যদি কমে যায়, তার মানে কি হয়ে যাবে, এটা আস্তে আস্তে মরু আকার ধারণ করবে আর কি। তো এই ইন্ডেক্স অফ উইডনেস এর মাধ্যমে আমরা জানতে পারি যে এটা আসলে ড্রট কন্ডিশনে যাবে, মানে ড্রাই কন্ডিশনে চলে যাচ্ছে কিনা জায়গাটা, না কিসে যাচ্ছে, এটা এই মানের উপর ডিপেন্ড করে আমরা এটা বলতে পারি। যদি আমরা দেখি যে মানটা 100-র বেশি চলে আসতেছে, তাহলে আমরা বুঝবো যে এটা ওয়েটেড এরিয়া, এই জায়গাটাতে এত মানে সহজে মরু আকার ধারণ করবে না। যদি দেখি 100 কম হয়ে যাচ্ছে, ডে বাই ডে এটা কমতেছে, তাহলে বুঝে যাবেন যে মূলত হচ্ছে আমাদের এই জায়গাটা ডে বাই ডে কি হয়ে যাবে, আমাদের ইয়া হয়ে যাবে আর কি, মানে মরু আকার ধারণ করবে। এই জিনিসটা এখানে বলছে যে ইন্ডেক্স অফ উইটনেস বলতে কি বোঝায়, অ্যাকচুয়াল প্রেসিপিটেশন ইন ইয়ার, অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফলমেশন, অ্যানুয়াল রেইনফল যেটা, এই দুটা রেশিওটাকে মূলত আমাদের ইন্ডেক্স অফ উইটনেস বলা হয় থাকে।
তো এখানে বলে দেওয়া আছে এর মানটা যদি 100 বেশি হয় তাহলে এটা ওয়েটেড এরিয়া, দেন নর্মাল পিরিয়ড, অর্থাৎ নর্মাল পিরিয়ডে যেটা থাকে তার তুলনায় এটা ভেজা। এখনকার এই এই বছরে যে আপনি বাংলাদেশকে যে অবস্থায় পাচ্ছেন, গত বছর যা ছিল তার থেকে এটা একটু বেশি ভেজা। ভেজা ওয়েটেড মানে হচ্ছে কি বলতে পারি এটাকে, মানে পানির পরিমাণটা একটু বেশি ছিল আর কি। আর যদি দেখেন যে এটা 100 কম হচ্ছে তাহলে গতবারের তুলনায় এটা ড্রাই কন্ডিশনে আছে আর কি। তারপর আছে অ্যারিডিটি ইন্ডেক্স। এই অ্যারিডিটি ইন্ডেক্সটাও মূলত ওই একই জিনিস মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ড্রট কিনা এই জিনিসটা, মানে ড্রাই কন্ডিশনে যাচ্ছে না কিসে যাচ্ছে, এইটাও সেম কন্ডিশন। এই দুইটার মাধ্যমে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের বর্তমান বাংলাদেশের বা যে কোনো একটা দেশের ওয়েদারটা কোন দিকে আসলে ধাবিত হচ্ছে। তো এখানে দুইটা জিনিস ব্যবহার করা হয় এই রেশিওটা বের করার জন্য, এই ইন্ডেক্সটা বের করার জন্য। একটা হচ্ছে কি আমাদের পটেনশিয়াল ইভাপোরেশন, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ইভাপোরেশন। হ্যাঁ, পটেনশিয়াল ইভাপোরেশন আমরা আগেই পড়ছিলাম যে একটা ওয়েদার সর্বোচ্চ কত পরিমাণের পানি সে ওয়েদারে অ্যাবজর্ব করতে পারে, এটা ছিল পটেনশিয়াল ইভাপোরেশন। আর অ্যাকচুয়াল ইভাপোরেশন মানে কি রকম ইভাপোরেশন হচ্ছে। এখন আপনার পটেনশিয়াল ইভাপোরেশন যত দরকার তার তুলনায় যদি কম ইভাপোরেশন হয় তাহলে প্রিসিপিটেশনের পরিমাণটা কমে যাবে। প্রিসিপিটেশনের পরিমাণ কমে কমে গেলেও আপনার হচ্ছে কি আস্তে আস্তে এটা ড্রটের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো ওইখানে বলে দিছে যে ইন্ডেক্সের মানটা যদি আপনার 0 থেকে 25-এর মধ্যে হয় তাহলে এটা মাইল্ড, মানে এটা কম ড্রটের দিকে যাচ্ছে। যদি 25 থেকে 50-এর হয় তাহলে মডারেট ড্রটের দিকে যাচ্ছে। আর যদি 50-এর বেশি হয় তাহলে সেভিয়ার ড্রটের দিকে চলে যাচ্ছে আর কি। মানে আস্তে আস্তে এটা মরু আকার ধারণ করার সম্ভাবনা বেড়ে যাবে আর কি। এতে বলছে হেল্পিং টু অ্যাসেস দ্য ব্যালেন্স অফ ওয়াটার ডিমান্ড অ্যান্ড হচ্ছে সাপ্লাই। এই এই ব্যালেন্সটাকে অ্যাক্সেস করার পরিমাণটাকে এখানে এটার মাধ্যমে মেজার করতে পারি, এবং ড্রাইনেসটা, ক্লাইমেটটা কেমন ড্রাইনেসের দিকে যাচ্ছে এই জিনিসটা আমরা এই নিউমেরিক্যালের মাধ্যমে আমরা জানতে পারি আর কি। খুব ভালো করে পড়বেন, কারণ বইয়ের যেহেতু মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন প্রশ্ন করতেছে, এই প্রশ্নগুলো আসলে মানে বইগুলোর প্রথমের দিকে থাকে, আসলে আমরা এগুলো ফোকাসে নিয়ে আসি না বা পড়ি না, স্কিপ করে চলে যাই। এবং অনেক বইয়ে সূত্রটা দেওয়া আছে কিন্তু অঙ্ক দেওয়া নাই, এই জন্য আসলে আরো প্র্যাকটিস করা হয় না বা স্যাররাও অত বেশি বলে না। কিন্তু আসলে যখন প্রশ্ন করতে বসে তখন তো চোখের সামনে যেটা আসে সেটাই দিয়ে দেয়, তখন দিলে সহজ একটা জিনিস, এটা রেশিও তো মাত্র, এই রেশিওটাই আমরা পারবো না আর কি। তো এখানে বলছে কি একটা রিজন রিসিভ 800 mm অ্যাকচুয়াল প্রিসিপিটেশন ইন ইয়ার, হোয়াইল দা অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল, রেইনফল কত বলছে, 1000। তার মানে অ্যাকচুয়ালি আমাদের যে প্রিসিপিটেশন হচ্ছে সেটা কত আমাদের 800 mm। আর যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, অ্যানুয়ালি অ্যাভারেজ হওয়ার কথা ছিল, সরি অ্যানুয়াল অ্যাভারেজ যেটা হওয়ার কথা ছিল সেটা 1000 mm। তো এখন তারপর কি আর বলছে, বাংলাদেশে এমনি নর্মালি কত দুইশো প্রেসিপিটেশন? তিন 203 মনে হয়, 203 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার। আচ্ছা, তারপর বলছে কি আমাদের দ্য পটেনশিয়াল ইভাপোরেশন পরিমাণটা দেওয়া আছে কত, 1500 mm, এবং বলছে অ্যাকচুয়াল ইভাপোরেশনের পরিমাণটা এখানে দেওয়া আছে কত আমাদের 900 mm। ক্যালকুলেট দ্য ইন্ডেক্স অফ উইটনেস, এবং বলছে অ্যাডিটিভ ইন্ডেক্স দুইটা, অ্যাডিডিটি ইন্ডেক্স, এই দুইটা ইন্ডেক্স বের করতে বলছে। তো আমরা এটা তো জানি, আমরা যে ইন্ডেক্স অফ উইটনেস সমান সমান কি জানি আমরা, অ্যাকচুয়াল প্রিসিপিটেশন ইন ইয়ার ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যানুয়াল। প্রিসিপিটেশনটা অ্যাকচুয়াল কত ছিল আমাদের 800, আর অ্যাভারেজটা কত ছিল 1000, তাহলে কত হচ্ছে প্রায় 80% হচ্ছে। তো এখন যদি 80% হয় তা 100-এর নিচে, তাহলে এটা হচ্ছে কি স্লাইটলি ড্রাই, দেন হচ্ছে কি নর্মাল, অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এই বছরটা একটু ড্রাই কন্ডিশনে যাচ্ছে। যেমন মানে হচ্ছে আমাদের মূলত ধরেন যে বলা হয় না গতবারের তুলনায় এবার বৃষ্টিপাত কম হয়েছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি এটার মাধ্যমে এটা কম্পেয়ার করতে পারেন আর কি, যে আসলে আমাদের এইবার কত মিলিমিটার বৃষ্টিপাত হইলো আর গত বছরে কত ছিল। তাহলে আপনি ওই গত বছরের সাথে এই বছরটা কম্পেয়ার করে বলতে পারবেন যে এটা আসলে আগের তুলনায় কি মানে ড্রাই ছিল নাকি আপনার ওয়েটেড ছিল আর কি। এই জিনিসটা আপনি কমেন্টস করতে পারবেন। তারপর আছে ইন্ডেক্স, তারপর আছে কি অ্যারিডিটি, এখানে আর হবে অ্যারিডিটি ইন্ডেক্স। এখানে হচ্ছে কি আমাদের জানি পটেনশিয়াল ইভাপোরেশন মানে অ্যাকচুয়াল ইভাপোরেশন ডিভাইড বাই পটেনশিয়াল ইভাপোরেশন ইনটু 100%। সব মান দেওয়া আছে, পটেনশিয়াল ইভাপোরেশন 1500 দেওয়া আছে, অ্যাকচুয়াল ইভাপোরেশন কত হয়েছে আমাদের মাত্র 900 হয়েছে আর কি, এটা বলা আছে। 1 মিনিট।
আচ্ছা দেখেন, হ্যাঁ, তাহলে আমরা যদি এই মানগুলো বসাই দেই, তাহলে আসলে কি আসতেছে একটু দেখি। মানগুলো বসাই দেওয়ার পর কত আসছে আমাদের? 40 আসছে আর কি। পার্সেন্টেজটা 40 আসছে, তাহলে 40 আসলে আমরা বলছিলাম তিনটা, একটা ছিল কি আমাদের মাইল্ড, মডারেট আর একটা সেভার ছিল। তাহলে এটা মডারেট ড্রাই। হ্যাঁ, নট সেভার অ্যারিড আর কি, মানে খুব বেশি কঠিন খারাপ দিকে যাচ্ছে না, এটা মডারেট অবস্থায় বর্তমান ওই ওয়েদার কন্ডিশনটা আছে আর কি। তারপরে আসে আমরা হচ্ছে রেইন গেজ সম্বন্ধে একটু পড়বো। রেইন গেজ বলতে মানে ওই বৃষ্টি পরিমাপ করার যে যন্ত্রপাতিগুলো আছে আর কি, সেটা হচ্ছে মূলত প্রিসিপিটেশন পরিমাপ করার জন্য যে গেজগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে রেইন গেজ। আমরা মূলত হচ্ছে আমরা মূলত দুইটা রেইন গেজ সম্বন্ধে বেশি জানি, একটা হচ্ছে রেকর্ডেড আর একটা নন রেকর্ডেড রেইন গেজ। তার মধ্যে নন রেকর্ডেড রেইন গেজটা আসলে সবচেয়ে বেশি আলোচিত একটা রেইন গেজ ছিল, এখনো আছে, যেটাকে সাইমন রেইন গেজ বলে থাকি আমরা। তারপর হচ্ছে রেকর্ডেড রেইন গেজের মধ্যে আছে টিপিং বাকেট রেইন গেজ, তারপর ওয়েটিং রেইন গেজ, ফ্লোটিং রেইন গেজ, অপটিক্যাল রেইন গেজ। তারপর এখন আছে রাডার মেজারমেন্ট রেইন গেজ। অনেক দেশে এখন রাডার মেজারমেন্টের মাধ্যমে আসলে করা হয়ে থাকে, এগুলো আসলে অনেক জায়গাতে নাই, কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতে এখনো দেখবেন যে সাইমন রেইন গেজের মাধ্যমে আমাদের প্রেসিপিটেশনটা পরিমাপ করা হয়ে থাকে। এইটা তো আপনারা পড়ছেন, আন্ডার গ্রেডে পড়ছেন, এটা ডিটেলসে পড়ানো হয়েছিল, প্রত্যেকটা রেইন গেজ সম্বন্ধে পড়ানো হয়েছিল। যদি কারো আগ্রহ থাকে তাহলে একটু বইটা খুলে এটা সম্বন্ধে একটু রিডিং করে নেবেন। আসলে চাকরির পরীক্ষা এটা তো এত লাগে না, ওই জন্য আমরা এটা আসলে অ্যাড করি নাই। এগুলা সম্বন্ধে আপনারা পড়ে আসছেন, এবং প্রত্যেকটা ছবি সম্বন্ধে মনে হয় আপনাদের মাথায় থাকার কথা। ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছিল। কিভাবে আপনার হচ্ছে যেটা রেকর্ডেড রেইন গেজ কিভাবে গ্রাফ আঁকে, ডিপিং ব্র্যাকেটের সবচেয়ে বেশি সুন্দর ছিল না, যে বৃষ্টির ফোঁটা ঠোপা ঠোপা পড়লে গ্রাফের মধ্যে ড্র হয়, এই জিনিসগুলো তো আমরা সবাই এগুলা পড়ছেন আর কি। তো তারপরে যদি মন চায় তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির বইটা আছে, রেফারেন্স বইটা মানে আমাদের গ্রুপেও দেওয়া আছে, এই আমাদের যে কি বলে ওটার নাম, গুগল ড্রাইভ, ওখানে দেওয়া আছে, ওখান থেকে জাস্ট দেখে নিয়েছি ওইগুলো, তাহলে মনে থাকবে বা ভালো লাগবে আর কি। আর এখানে যেটা আছে আমাদের এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় আসে, সাইমন রেনগেজের চিত্র আঁকতে বলে। ঠিক আছে, এটা একটু মানে আঁকবেন আর কি, এটা আঁকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সাইমন রেনগেজটা মূলত টাইম বের কোন দিচ্ছে, একটু কথা বলো তো। আচ্ছা, এখানে এখানে যেটা আছে মূলত আমাদের এখানে, ওরে বাবা রে, একসাথে এতগুলো কল কেন? উম, আচ্ছা, খেয়াল করেন সাইমন রেনগেসটা আসলে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এখানে। সাইমন রেনগেস এখানে যে ইয়েগুলো আছে, সবচেয়ে বড় বড় চিত্রটা আপনারা সবাই যে আঁকতে পারবেন, এটা দিয়ে আসলে আমরা পরিমাপ করি, এটা তেমন ফ্যাক্ট না। এখানে মূলত কি একটা আপনি স্টিল কেস থাকে, এটা হচ্ছে একটা কংক্রিটের বেস। হ্যাঁ, এবং আমরা এটাও জানি যে আসলে আমার যতটুকু মনে হয়, আহ 3 কিলোমিটার কি 4 কিলোমিটার মনে হচ্ছে না এখন, অ্যাকচুয়াল মনে নাই, 3-4 কিলোমিটার মধ্যে একটাই থাকে সাইমন গেজ আর কি, অনেকগুলো থাকে না। তারপর এখানে একটা বোতল থাকে, এই বোতলের পরিমাপ কত, এখানে একটা ফানেল থাকে, ফানেল দিয়ে বৃষ্টিগুলো এখানে এসে পড়ে, এখানে জমা হয় আর কি। তো ওই পানিটা আমরা এই ফানেলের মধ্যে পরিমাপ করি। তো এখানে সবচেয়ে বড় ব্যাপার নামগুলো লিখবেন, পাশাপাশি মেজারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। মেজারমেন্ট গুলো যেন মানে প্র্যাকটিস করার সময় যেন এই মেজারমেন্ট গুলো সম্বন্ধে ভালো মতো ধারণা থাকে আর কি। তো এটা তো পড়ানোর কিছু নেই, এটা জাস্ট আপনারা দেখে নেবেন। ইয়া, ওখানে গ্রুপ কল দিছিল। আচ্ছা ভাই, একটু সময় দিয়ে না, আমার একটা কল আসছে এমার্জেন্সি, তো একটু খালি সময় দেন দ্রুত।
আচ্ছা, দেখি আমরা, হ্যাঁ এখানে সাইমন রেন গেজটা একটু দেখে নিবেন সবাই কষ্ট করে একটু। আচ্ছা, তারপরে এখন আসেন আমরা আসলে আমাদের একটা জায়গার মধ্যে কতগুলো রেন গেজ দরকার, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কতটুকু রেন গেজ দরকার, সেই রেন গেজের পরিমাণটা আমরা কিভাবে বের করব, সেই জিনিসটা বের করার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আমাদের, যদি আমরা এডিকুয়েট রেন গেজের পরিমাণটা, রেন গেজ স্টেশন কয়টা হবে সেটা যদি আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই, তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে আর কি, সেটা হচ্ছে মূলত আমাদের যে জিনিসগুলো প্রশ্নে দেওয়া থাকবে আর যেগুলো আমাদের যেভাবে অঙ্কটা করতে হবে সেই ফরম্যাটটা এখানে লেখা আছে। তো প্রথমে কি ফাইন্ড দা মিন প্রেসিপিটেশন, মানে আমাদের অনেকগুলো প্রেসিপিটেশন, ধরেন যে আমাদের এখানে এই একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে আমাদের অনেকগুলো প্রেসিপিটেশন স্টেশন আছে, ওগুলো প্রেসিপিটেশনটা দেওয়া আছে, ধরেন যে আমাদের 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশনের বিভিন্ন জায়গায় প্রেসিপিটেশনের পরিমাণটা কিন্তু বিভিন্ন রকম। আপনি দেখেন ঢাকার এক জায়গায় দেখবেন প্রেসিপিটেশন হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে না। তো এরকম ব্যাপারগুলো আর কি, ওই এরিয়ার মধ্যে আপনার যে কয়েকটা রেল স্টেশন আছে, স্টেশন গুলোতে আমাদের থেকে ডাটা আছে, সেই ডাটাগুলো আমাদের কি করতে হবে, এখানে অ্যাভারেজ বের করতে হবে, এটাকে মিন বলতেছি। তো খেয়াল রাখতে হবে যে কয়েকটা স্টেশনের প্রিসিপিটেশনের পরিমাণ দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করতে হবে আর কি। এখানে যদি 6টা থাকে তাহলে 6 দিয়ে ভাগ আর 6টা যোগ কর। তারপর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবো সেটা আমরা খুব ভালোভাবেই জানি, যে রুট ওভার আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই এভারেজ প্রিসিপিটেশন মাইনাস, আপনি এভাবে বলতে পারেন এভারেজ প্রিসিপিটেশন মাইনাস ইজ প্রিসিপিটেশন, তারপরে স্কোয়ার, স্কোয়ার করে সবগুলা সমষ্টি ডিভাইডেড বাই n-1 বা m-1, যেটাই বলেন না কেন। এম হচ্ছে নাম্বার অফ স্টেশন, কয়টা স্টেশন ওখানে ছিল। তাহলে এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। তারপর ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কতটুকু ভেরিয়েশন হচ্ছে, কত পার্সেন্ট ভেরিয়েশন হচ্ছে, বা এটা আমরা বের করবো। ভেরিয়েশন বলতে মানে অ্যাকচুয়ালি মানে আমাদের যেরকম আসার কথা ওইরকম আসতেছে নাকি আসলে কিছু পার্থক্য সৃষ্টি হচ্ছে, এটা কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে মেজার করা হয়। কতটুকু 30% ভেরিয়েশন হচ্ছে নাকি হচ্ছে মানে একটা একটা স্টেশনের সাথে কতটুকু ভেরিয়েশন হচ্ছে আর কি। এই ভেরিয়েশনটাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করতেছি। এখানে এই সিভিটা বের করতে বলছে, এই ভেরিয়েশনটা সাধারণত 15 থেকে 70%-এর মধ্যে হয়ে থাকে। তারপর যেটা বলছে ফাইন্ড দ্য অপটিমাম নাম্বার অফ রেইন গেজ। আসলে এই ভেরিয়েশনটা হচ্ছে মূল কারণটা হচ্ছে আমাদের অপটিমাম নাম্বার অফ রেইন গেজ ওখানে নাই। তাহলে আমরা অপটিমাম নাম্বার অফ রেইন গেজটা এখানে বের করে ফেলতে হবে, পার্সেন্ট অফ ভেরিয়েশন ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড এরর যেটা দেওয়া আছে, এই এররের পরিমাণের সাপেক্ষে মূলত আমরা এটা বের করতে পারবো আর কি। তো এখানে যে এরর বলছে, এররটা সাধারণত আমাদের কত হয়ে থাকে সেটা বলছে, আমাদের এরর অ্যালাউয়েবল ডিগ্রি অফ এরর ইন দ্য এস্টিমেট, বলছে এস্টিমেট অফ দ্য মিন রেইনফল। রেইনফল এখানে যে বলছে এটা ইউজুয়ালি 10 থেকে 12% এরর কনসিডার করা হয়ে থাকে। প্রশ্ন দেওয়া না থাকলে অঙ্ক ছাড়ে দিয়ে আসবেন না, 10 থেকে 12 এসিম করে লিখে দিয়ে অঙ্কটা করে আসবেন, খেয়াল রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক আগে আসছিল কিন্তু এখন আসে না। যদি কখনো আসে তাহলে আপনার মানে অঙ্কটা যেন করে আসতে পারেন। তারপর স্ট্যান্ডার্ড এরর বের করতে হয়, যে আমরা আসলে কতটুকু এরর পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারবো বা এটাকে ছেড়ে দিতে পারবো, সেটা এই স্ট্যান্ডার্ড এররটা বের করার ফর্মুলা হচ্ছে কি সিবি ডিভাইডেড বাই রুট এম। এখানে এমটা হচ্ছে নাম্বার অফ স্টেশন, আর হচ্ছে আমাদের এক্সট্রা রেন গেজ কতগুলা দরকার। ধরেন যে আপনার এখন 6টা দেওয়া আছে, আপনার যে এই যে ভেরিয়েশনটা হইলো কারণ কি, আপনার এডুকেট যে রেন গেজ ছিল দরকার ছিল বা অপটিমাম রেন গেজ যে কয়েকটা দরকার ছিল সে কয়েকটা ছিল না। তো আপনার ধরেন যে অপটিমাম রেন গেজ আসলো 9টা, তা আপনার আসলে 6টা, তাহলে আর এক্সট্রা কয়টা রেন গেজ দিতে হবে যদি আমি এই আবার এররটাকে কমাতে চাই। তাহলে আমাকে এখানে আরো 3টা অতিরিক্ত রেন গেজ দিতে হবে। এটা মানে হচ্ছে অপটিমাম রেন গেজ যেটা বের করবো সেখান থেকে আমাদের গিভেন রেন গেজটা যেটা আছে সেটা বাদ দিলে মূলত আমাদের এটা চলে আসবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখানে কোনটা কি জিনিস সেটার নাম তো আমি অলরেডি বলে ফেললাম, এখানে এটা দেওয়া আছে একটু দেখে নিবেন। তারপরে পরে হচ্ছে আপনাদের এখানে যে একটা অঙ্ক দেখেন, অঙ্কটা যদি দেখেন তাহলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্যাচমেন্ট এরিয়ার কথা বলা হয়েছে, যেখানে 6টা রেন গেজ আছে। 6টা রেন গেজের ডাটাগুলো এখানে আমাদের মূলত দেওয়া আছে। আমাদের ABCDEF পর্যন্ত বিভিন্ন রেন গেজে কি পরিমাণের প্রিসিপিটেশন পাইছেন আপনি সেই মানগুলো এখানে দেওয়া আছে। তো বলছে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড এরর ইন দ্য এস্টিমেট অফ দ্য মিন, অর্থাৎ আপনি কতটুকু পর্যন্ত এরর কনসিডার করতে পারেন সেটা আমাদের বের করতে বলছে। আবার বলছে 10% যদি এরর হয় তাহলে এই 10% এররের জন্য আপনার কয়টা রেন গেজ আসলে দরকার ছিল, তারপরে এডিশনালি আরো কয়টা রেন গেজ আমাদের দিতে হবে। তো এটা বিভিন্ন ভাবে করতে পারেন ভাই, ওই যে আপনারা ইয়ার মধ্যেও ট্রান্সপোর্টেশনের মধ্যে এই টাইপের অঙ্ক কিন্তু আপনারা করছেন একচুয়ালি। তো এইখানে আপনারা এই টেবিল আকারে, আমি যেভাবে টেবিল আকারে করছি এই টেবিল আকারে করতে পারেন, অথবা ওই যে একবার ক্যালকুলেটরে বসাই দিয়ে আপনার হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে ভাবে বের করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তবে আমার কাছে কমফোর্ট ফিল হয় টেবিল করে, ওই জন্য আমি টেবিল আকারে দিচ্ছি আর কি। তো আমাদের এখানে প্রত্যেকটা রেইনফল দেওয়া আছে, আমরা কি করলাম এখানে মিন প্রেসিপিটেশনটা বের করে ফেললাম। তাহলে এই সব 6টা আছে, 6টা যোগ করে আমরা 6 দ্বারা ভাগ করে 18.6 পাইলাম। তারপর যেটা করলাম আমি, এই যে ধরেন এইটা থেকে এটা বাদ দিয়ে স্কোয়ার করলাম, আর স্কোয়ার করলে তো যে কোনো নেগেটিভ মান হলেও এটা কি হয়ে যায়, পজিটিভ হয়। তাহলে এই মানগুলো আসলো। আমাদের মূলত দরকার হচ্ছে সামেশন অফ PI - P এভারেজ তারপরে স্কোয়ার। তো এই সবগুলা যোগফল দরকার, সবগুলা যোগফল আমরা এখানে বের করে নিয়েছি।
আর মেইন প্রিসিপিটেশন তো আমরা আগে থেকেই পাইছি। তারপরে আমরা দেখি যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা বের করে ফেলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসতেছে কত আমাদের 35.04। তারপর আমাদের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কত হচ্ছে 29.25% ভেরিয়েশন হচ্ছে আর কি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের উপর অ্যাভারেজে যে ভেরিয়েশনটা হচ্ছে প্রায় 29%-এর মতো আমাদের এখানে ভেরিয়েশন হচ্ছে। তো তারপরে আসেন আমাদের স্ট্যান্ডার্ড এররটা বের করতে বলছে। স্ট্যান্ডার্ড কত 12%। এখন আসেন অপটিমাম নাম্বার অফ রেন গেজ আমরা যদি বের করি দেখা যাচ্ছে আমরা সিবি দেওয়া আছে 10%-এর জন্য অপটিমাম নাম্বার অফ রেন গেজ বের করতে বলছে। 10%-এর জন্য আমরা বের করে বসালে দেখা যাচ্ছে আমাদের কয়টা লাগবে, লাগে হচ্ছে 9টা। কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে আমাদের কয়টা, 6টা। তাহলে আমাদের এক্সট্রা রেন গেজ লাগবে হচ্ছে আমাদের মূলত 3টা। তো এই হচ্ছে আমাদের এই যে অপটিমাম রেন গেজের যে ফর্মুলার অঙ্ক। আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় আগের অঙ্কটার থেকে। মানে এরকম একটা চিত্র দিয়ে বলে দিবে আপনার হচ্ছে আহ, মানে আমাদের 10% এর জন্য কয়টা এক্সট্রা বা অপটিমাম রেন গেজ লাগবে এবং কয়টা এক্সট্রা রেন গেজ লাগবে, এই কিছু একটা প্রশ্ন আমাদের করে দিতে হয়। তো এখানে অনেকগুলো মান এরকম এবড়ো থেবড়ো অনেকগুলো মান দেওয়া থাকবে। আপনার কিন্তু এই মানগুলো দেখে আপনার এটা আইসোহাইট পদ্ধতিতে আমরা করে থাকি এই প্রবলেমগুলো, আমরা এটা দেখবো। তবে এটা চাকরির জন্য আইসোহাইট প্রসেসটা ইম্পর্টেন্ট না। তারপরে আসলে একটু সূত্রগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে মূলত আমাদের যেটা দরকার যে প্রত্যেকটা স্টেশনে অর্থাৎ যেখানে আমার এনগেজ বসা আছে সেখানে প্রেসিপিটেশন কত সেটা আপনাকে বুঝতে হবে, সেটা বের করতে হবে। এই মাপগুলা আইসোহাইটের মাপগুলা দেখে লাভ নেই। আমার দেখেন স্টেশন এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে, এখানে একটা ডি আছে, এখানে একটা ই আছে। এই কয় 5টা স্টেশন আমাদের দেওয়া আছে। এই 5টা স্টেশনে যে মানগুলা সেগুলো কিন্তু আমাদের প্রেসিপিটেশনের মান, কারণ আপনি এটা মেজার করছেন। আইসো হাইট বলে কি বোঝায়, এই লাইন বরাবর সব জায়গায় কিন্তু 80 সেন্টিমিটারের বৃষ্টি। এই 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 যে লাইনটা আছে এই লাইনটা সব জায়গায় কিন্তু ধরেন যে আমাদের কত, ধরেন যে 104 সেন্টিমিটারের বৃষ্টিপাত। এই আইসো হাইট বলতে কিন্তু এটা বোঝায় মানে ওই হাইট বরাবর ওই লাইন বরাবর সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা সেম। তো আমাদের ওইটা নিয়ে কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে আমি যে জায়গায় রেন গেজটা বসাইছি সেই জায়গায় আমার মেজারমেন্ট কত সেটা আমাদের অ্যাকচুয়ালি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা করব, প্রথমে প্রিসিপিটেশনের মানটা আমরা নিয়ে নিব। প্রিসিপিটেশনের মানগুলো এই যে আমি ওখান থেকে মানগুলা প্রত্যেকটা লিখছি আর কি। এই যে এখানে প্রত্যেকটা মান এই স্টেশন থেকে প্রথমটা গাটাসি ছিল 104, হ্যাঁ 138, তারপর কত হচ্ছে 78, তারপর হচ্ছে 56, এই মানগুলো এখানে আমরা লিখছি। তারপর আমরা কি করলাম, এটা সাম করলাম। সাম কত, তারপর এভারেজটা তো আমরা বের করে নিতে পারি, যে এভারেজটা এখানে বের করা হয়েছে। হ্যাঁ আমাদের হচ্ছে এই যে এখানে সামটা থেকে আমরা যদি এটা ওই যে আগে যে টেবিল করছি এই টেবিল কিন্তু সেম, আপনি ওইভাবে করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ এটা একটু মানে করা হয়েছে আর কি, এখানে দেখাই দেওয়ার জন্য টেবিলের ভিতরে। তো এখানে আপনি এভারেজটা বের করলেন, তারপরে এভারেজ থেকে এটা বাদ দিলেন, বাদ দিয়ে 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 আবার এখানে কি করলেন, স্কোয়ার করলেন। অথবা চাইলে আপনি ডিফারেন্সটা না বের করে ডাইরেক্ট একবারে স্কোয়ার করে এখানে মানটা বসাইতে পারেন, তারপর এটা সাম বের করে ফেলতে পারেন। সাম বের করার পর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলেন, তারপরে যে ভেরিয়েশনটা কত, ভেরিয়েশনটা বের করলেন 33% ভেরিয়েশন। তারপরেই আমাদের কাজ হচ্ছে কি বের করা, অপটিমাম রেইন গেজ বের করা। অপটিমাম রেইন গেজ বের করার যে ফর্মুলা আমাদের এটা অলরেডি জানা আছে। বের করলাম কয়টা, আমাদের 10.97 মানে 11টা দরকার। আমাদের দেওয়া আছে 5টা, তাহলে এডিশনালি আরো দিতে হবে কয়টা, আমাদের এখানে 6টা দিতে হবে। তো আমি আসলে অ্যাকচুয়ালি শেষ করতে যাচ্ছি, আমি একটু একটা প্রবলেমের মধ্যে আছি আপাতত। আহ, আহ, ওতে আমার একটা যেহেতু ফোন আসছে ওটার মধ্যে একটা গ্রুপ কল চলতেছে, তো আমি ওখানে একটু জয়েন করা দরকার। আমি পুরো শিটটা আপনাদেরকে দিয়ে দিব, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শর্ট করে একটু বলতে পারেন কি করা যায়, মানে কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন। প্রশ্ন নাই প্রশ্ন ভাই। নাই ভাইয়া। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কারো বুঝতে পারি না এরকম কেউ আছেন কোনো জায়গায়? নাই ভাইয়া ভাই। আপাতত প্রবলেম নেই। কি বললেন ভাই, বুঝিনি। প্রবলেম নেই। তাহলে আজকে শেষ করি, হ্যাঁ ভালো থাকবেন, সালাম আলাইকুম।